ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট প্রথম সাবজেক্ট যে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, লাস্ট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম কী কী সিলেবাস হয়, সিলেবাস নিয়ে অ্যানালাইজ করেছিলাম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের অর্থাৎ সিটেটের। আজকের ক্লাসের মধ্যে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই টপিকটি কভার করার চেষ্টা করব। যেবার যারা আপনারা নতুন এসেছেন আমার এই ক্লাসের মধ্যে, এই চ্যানেলের মধ্যে আসাম ডেইলি রিক্রুটমেন্ট অর্থাৎ 3rd গ্রেড অ্যান্ড 4th গ্রেডের ক্লাস চলছে। অলরেডি 6টির মতো ক্লাস হয়ে গিয়েছে, প্লেলিস্টে রয়েছে। যদি আপনারা 3rd গ্রেড 4th গ্রেডের ক্যান্ডিডেট হয়ে থাকেন, অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, তাহলে আপনারা প্লেলিস্টটিকে দেখে নেবেন। আপনাদের এক্সামের টোটালি সিলেবাস কভার করা হবে। প্রিভিয়াস এক্সামের পূর্বে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করা হয়েছে এবং একটি টপিক কভার করা হয়েছে। আর এই ক্লাসটি হচ্ছে সিটেটের ক্লাস। যেবার যারা বিএড ডিএলএড স্টাডি করছেন বা পাস করে নিয়েছেন বা সিটেট অ্যাপ্লাই করেছেন, জুলাই সেশনে এক্সাম দেবেন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটি কভার করব। এই চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টার থেকে সিটেটের মধ্যে 5টি অথবা 6টি মার্কস আসে, 5টি বা 6টি কোয়েশন আসে। যদি আপনি আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে দেখে নিন প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত, আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে, আপনার এই 5টি মার্ক বা 6টি মার্ক আপনার মিস হবে না। এক্সামের মধ্যে আপনি 100% কনফিডেন্ট নিয়ে বুঝিয়ে শুনে এক্সামে অ্যাটেন্ড করে আসতে পারবেন, লটারি মারার প্রয়োজন আসবে না আপনার। তো আজকে আমরা দেখে নিই ফার্স্ট অফ অল সিডিবি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। এই সাবজেক্টের প্রথম যে টপিকটি আমি নিয়েছি, এই টপিকটি হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। গ্রোথ কী, ডেভেলপমেন্ট কী, তারপরে দেখব গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং কী হয়, তারপরে আমরা দেখব ব্রড ডোমেইন অফ ডেভেলপমেন্ট, তারপরে দেখব ব্রড ডোমেইন কী কী হতে পারে, তারপরে স্টেজেস অফ ডেভেলপমেন্ট আমরা আলোচনা করব, তারপর হবে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টের কী প্রিন্সিপালস হবে, এগুলি আমরা দেখব, আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ শব্দটার অর্থ হচ্ছে বৃদ্ধি, উন্নতি, সেম। ডেভেলপমেন্ট শব্দটার অর্থ হচ্ছে উন্নতি, বৃদ্ধি বা বিকাশ আমরা বলতে পারি। তো গ্রোথ আমরা যদি দেখে নেই, গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে একটি বড় টপিক, গ্রোথ হচ্ছে একটি ছোটো টপিক। ভালো করে বুঝে নেবেন আপনি। গ্রোথ হচ্ছে বৃদ্ধি, মানুষের যখন জন্ম থেকে, যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট শিশুর কথা বলা হয়েছে এই সাবজেক্টের মধ্যে, তো আমরা শিশু সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। একটি শিশুর জন্মের পর থেকে যে বৃদ্ধি আসে, শিশুটি বড় হতে থাকে স্টেজ বাই স্টেজ, শিশুটি ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, এইভাবে বড় হতে থাকে। এই বড় হওয়ার যে পর্যায়টি রয়েছে, এই পর্যায়টা হচ্ছে গ্রোথ। আর গ্রোথ আমরা দেখব যে মানুষের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে, মেন্টাল ডেভেলপমেন্ট হতে পারে, সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে, ইমোশনাল ডেভেলপমেন্ট হতে পারে, মোটর ডেভেলপমেন্ট হতে পারে, অনেক ডেভেলপমেন্টস রয়েছে। আমরা যখন স্টেজে যাব ডোমেইনে যাব, আমরা আলোচনা করব, দেখব। তো বুঝেন গ্রোথ কী হতে পারে। একটি শিশুর জন্মের পর থেকে একটি শিশু যখন বড় হওয়া আরম্ভ করে, তখন তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টও হতে পারে, ব্রেইনের ডেভেলপমেন্ট হতে পারে। তো যখন এই শিশুটি বড় হওয়া আরম্ভ করে, এই বড় হওয়ার সিস্টেমটাকে গ্রোথ বলা হয়। গ্রোথ হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, গ্রোথ কিন্তু একটি ছোটো অ্যাসপেক্ট। গ্রোথ মানুষের সারা জীবন চলে না। গ্রোথ যখন ম্যাচুরেশন এসে যায়, অর্থাৎ ম্যাচুরিটি এসে যায়, পরিপক্কতা এসে যায়, তখন গ্রোথ স্টপ হয়ে যায়। গ্রোথ আমি বলে দিচ্ছি আপনাদেরকে, গ্রোথ হচ্ছে এমন একটি টপিক যে ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ ভালো করে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। গ্রোথ হচ্ছে পরিমাণবাচক যে দিকগুলি আমাদের রয়েছে, যেগুলি পরিমাণবাচক, অথবা আমরা বলতে পারি যেগুলি সংখ্যাবাচক দিক হতে পারে। যেমন আমরা দেখি আমাদের হাইট কতটুকু রয়েছে, ওয়েট কতটুকু রয়েছে, সাইজ, শেপ, এগুলি হচ্ছে গ্রোথ। যখন একটি শিশু জন্মর পর থেকে বড় হওয়া আরম্ভ করে, এই বড় হওয়া থেকে ম্যাচুরেশন পর্যন্ত এর সময়ের মধ্যে একটি শিশুর হাইট, একটি শিশুর ওয়েট হতে পারে, সাইজ হতে পারে, শেপ হতে পারে, এগুলি হচ্ছে রিলেটেড টু গ্রোথ। গ্রোথ কিন্তু সারা জীবন চলে না, কন্টিনিউয়াস প্রসেস নয়। গ্রোথ গোজ টিল অন ম্যাচুরিটি পর্যন্ত গ্রোথ চলে, তারপর গ্রোথ স্টপ হয়ে যায়। তা আপনারা বুঝতে পেরেছেন গ্রোথ কি। গ্রোথ বৃদ্ধি হয়। বৃদ্ধি কীভাবে হয়, যে যখন একটি শিশু জন্মগ্রহণ করতে গিয়ে বড় হওয়া আরম্ভ হয়, এবং বড় হয়ে যখন ম্যাচুরেশনের মধ্যে পৌঁছে যায়, যখন পরিপক্কতা এসে যায়। পরিপক্কতা কি? পরিপক্কতা হচ্ছে যে সামাজিকতা, সমাজের রুলস নিয়ম, ভালো খারাপ, মরালিটি, নৈতিকতা যখন আসে, একটি মানুষ ভালো খারাপ বুঝতে পারে, তখন আমরা বলতে পারি যখন তার কাছে পরিপক্কতা চলে এসেছে। আজকে আপনি যা কাজ করতে পারবেন, আপনার শিশু, আপনার বাচ্চা, আপনার ভাই বোন
তা ছোটো থাকলে তা কাজ করতে পারবে না, তো তার এখনও ম্যাচুরিটি আসেনি, আপনার ম্যাচুরিটি এসে গিয়েছে। তো ম্যাচুরিটি হচ্ছে মানুষের পরিপক্কতা, জীবনের একটি পর্যায়ে থাকে। কৈশোরকালের পরে আমরা দেখব, কৈশোরকালের পর থেকে কৈশোরকাল অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হয় 12 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রয়েছে WHO আমরা বলে থাকি শর্ট ফর্ম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 10 থেকে 19 বছর পর্যন্ত কৈশোরকাল হয়ে থাকে। তো কৈশোরকালের পরেই মানুষের পরিপক্কতা এসে যায়। অনেক মানুষ 19 বছরের পূর্বেই পরিপক্কতা আসতে পারে। যখন পরিপক্কতা এসে যাবে তখন আপনার গ্রোথ স্টপ হয়ে যাবে, কিন্তু আপনার ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস চলতে থাকবে। ডেভেলপমেন্ট দেখেন এমন একটি প্রসেস, ডেভেলপমেন্ট জন্ম থেকে, গ্রোথ ডেভেলপমেন্ট বহুত টপিক আরম্ভ হয় জন্ম থেকে, কিন্তু ডেভেলপমেন্টটা সারাটা জীবন চলতে থাকে। একটু ভালো করে খেয়াল করবেন, এক্সামে একটু ঘুরিয়ে প্রশ্ন করে তখন আপনাকে কনফিউজ করে নেবে। ডেভেলপমেন্ট এবং গ্রোথ এই দুইটি শব্দ যেমনি দেখতে শব্দ দেখা যাচ্ছে, কিন্তু এই দুইটি শব্দেরই পুরোটা চ্যাপ্টার। আপনি যদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বুঝে নেন তাহলে পুরোটা চ্যাপ্টার বুঝে নেবেন। গ্রোথ এবং ডেভেলপমেন্ট শুরু হয় একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন থেকে তার ডেভেলপমেন্টও শুরু হয়, বিকাশ শুরু হয় এবং গ্রোথ বৃদ্ধিও শুরু হয়। কিন্তু বৃদ্ধিটা সারা জীবন চলে না, তার যখন ম্যাচুরিটি এসে যায় তখন তার বৃদ্ধিটা স্টপ হয়ে যায়। তারপরে যা বৃদ্ধি হবে তার ডেভেলপমেন্টের মধ্যে কাউন্টিং হবে। আর বৃদ্ধির মধ্যে বোথ সাইড কখনো কাউন্টিং হয় না। বোথ হতে পারে গুণবাচক যা বৃদ্ধি হয় তা ডেভেলপমেন্টের মধ্যে কাউন্টিং হয়, এবং পরিমাণাত্মক বা পরিমাণবাচক যা বৃদ্ধি হয় তা গ্রোথের মধ্যে কাউন্টিং করা হয় বা গ্রোথের আন্ডারে আসে টিল ম্যাচুরিটি অবধি পর্যন্ত। আমি শর্ট ফর্ম আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুটি শব্দ বা দুইটি চ্যাপ্টার, দুইটি টপিক আপনি বলতে পারেন। একটি শিশু যখন জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে গ্রোথ ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু গ্রোথ শুধু পরিমাণবাচক সাইডকে গ্রোথ বলা হয়, আর ডেভেলপমেন্ট হচ্ছে পরিমাণবাচক এবং গুণবাচক উভয় সাইডকে ডেভেলপমেন্ট বলা হয়। তো গ্রোথ হচ্ছে ডেভেলপমেন্টের আন্ডারে একটি ছোট একটি টপিক। গ্রোথ একটি শিশুর যখন জন্ম হয়, আরম্ভ হয় এবং ম্যাচুরিটি অবধি পর্যন্ত চলে, তারপর স্টপ হয়ে যায়। ম্যাচুরিটি যখন চলে আসে তখন স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্ট টু টর্ম চলে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত যে শারীরিক বিকাশ, বৃদ্ধি, বৌদ্ধিক বিকাশ যা ঘটতে থাকে আমাদের সাথে, তাই হচ্ছে ডেভেলপমেন্ট। আশা করি আপনারা ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ বুঝতে পেরেছেন, আপনাদের কোনো ডাউট নেই। এখন আমরা সামনে দিয়ে যাই। সেকেন্ড লাইনে আমি লিখেছি গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। আপনারা খেয়াল করবেন, গ্রোথ বুঝে নিয়েছেন বৃদ্ধি, জন্ম থেকে শুরু হয়, ম্যাচুরিটি অবধি পর্যন্ত থাকে। ম্যাচুরিটি কি? ম্যাচুরিটি যখন একজন মানুষ বড় হয়ে যায়, তার ভিতরে বুঝ চলে এসে, ভালো মন্দ, তারপর নৈতিকতা, মোরাল রিজনিং, মোরাল ডেভেলপমেন্ট তার মধ্যে চলে আসে, ইমোশনাল ডেভেলপমেন্ট চলে আসে। একদম ইমোশন কোথায় কী বলবে, কোথায় কার সাথে কীরকম কথা বলবে, সমাজের রুলসগুলি মেনে চলার চেষ্টা করে, সমাজকে বুঝে, সমাজ কি, সোসাইটি কি, কোন কাজটি করলে সমাজ আমাকে অ্যাকসেপ্ট করবে, কোন কাজটি করলে অ্যাকসেপ্ট করবে না। যখন এই ধরনের কনসেপ্ট, এই ধরনের ধারণা, এই ধরনের বুঝ যখন একটি মানুষের মধ্যে চলে আসে, তখন তাকে বলা হয় ম্যাচুর একজন মানুষ, ম্যাচুরিটি হয়ে গিয়েছে। তো ম্যাচুরিটি পর্যন্ত গ্রোথ চলে, তারপর স্টপ হয়ে যায়। তারপর লার্নিং হচ্ছে এই গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, লার্নিং তিনটি শব্দ আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। আমরা যদি দেখি যে বড় একটি ডোমেইন যদি আমরা দেখি, এই পুরাটা যদি ডেভেলপমেন্ট হয়, তার মধ্যে এই সার্কেলটা যদি আমরা লার্নিং ধরি, তারপরে সার্কেলটা হবে ম্যাচুরেশন এবং তারপরে সার্কেলটা হবে গ্রোথ। আমি যদি এই জায়গাটা হয় গ্রোথ, এই জায়গার মধ্যে গ্রোথ হচ্ছে, তারপরে গ্রোথের পরে ম্যাচুরেশন চলে আসবে, তারপরে লার্নিং হবে, তারপরে ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস চলতে আছে, রিলেটেড, প্রতিটা টপিকের সাথে রিলেটেড ডেভেলপমেন্ট। তো লার্নিং, একজন মানুষ লার্নিং কাকে বলে, লার্নিং কি, হোয়াট ইজ লার্নিং? যদি আমি বলি, লার্নিং হচ্ছে আমাদের জীবনে যা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি, নলেজ গ্যাদার করি, তাই হচ্ছে লার্নিং। লার্নিং আমরা কীরকম আসে? লার্নিং হচ্ছে এফোর্ট অ্যান্ড প্র্যাকটিসের দ্বারা আসে, অর্থাৎ চেষ্টা এবং অনুশীলনের দ্বারা লার্নিং হয়। আর লার্নিংয়ের আলটিমেট রেজাল্ট কী হয়ে থাকে, আউটকাম কী হয়ে থাকে, যে চেঞ্জিং ইন বিহেভিয়ার মধ্যে চেঞ্জিং যে আসে তাকে লার্নিং বলা হয়। যখন একজন মানুষের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জিং যে বস্তুর দ্বারা আসে তাকে লার্নিং বলা হয়। আপনি যদি একটু জিনিস শিখলেন, আপনার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জিং আসবে। যখন আপনি যে কোনো একটি কাজ হতে পারে, লার্নিং শুধু যে শিক্ষাগত দিক দিয়ে হতে পারে না, লার্নিং বিভিন্ন দিক থেকে হতে পারে। ফর্মাল লার্নিং, ইনফর্মাল লার্নিং, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন। যখন আমরা এডুকেশন নিয়ে আলোচনা করব তখন দেখব কোন কোন টপিক কী লার্নিংয়ের এক্সপেক্ট হতে পারে। সেম লার্নিংও মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত কন্টিনিউয়াস লার্নিং চলতে থাকে মানুষের জীবনে। যে আপনি পড়াশোনা করলেন, তা আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, লার্নিং শেষ, তা নয়। প্রতিটা মুহূর্তে আমাদের জীবনের প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপে আমরা কিছু না কিছু শিখতে পারি বা কিছু না কিছু আমরা শিখি। তো
লার্নিং হচ্ছে রিলেটেড, ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, তাই লার্নিংটি নিয়ে আসলাম। লার্নিং হচ্ছে কি? লার্নিং মানুষের প্র্যাকটিস অ্যান্ড এফোর্টের দ্বারা আসে, চেষ্টা এবং অনুশীলনের দ্বারা লার্নিং জীবনে আসে। এবং লার্নিংয়ের ফল কি হয়? মানুষের বিহেভিয়ার অর্থাৎ আচার আচরণের চেঞ্জিং আসে, আচার আচরণের মধ্যে চেঞ্জিং আসে। আমি যদি বলি লার্নিং হচ্ছে পার্মানেন্ট চেঞ্জিং ইন বিহেভিয়ারের মধ্যে একটি পার্মানেন্ট চেঞ্জিং আছে, ওই চেঞ্জিংটাই বলা হয় লার্নিং। তারপর আমরা এই টপিকটি বুঝে নিলাম। তারপরে দেখেন এক্সামে কীরকম আসবে, আমরা সামনে দিয়ে যখন যাব এখন বলবো যে এক্সামে এইরকম কোয়েশন আসতে পারে এবং এইরকম আনসার দিবেন আপনি, এরকম পয়েন্ট থাকবে, 4টি অপশন থাকবে, তার মধ্যে একটি কারেক্ট হবে। তারপর আমরা দেখি বড় ডোমেইন অফ ডেভেলপমেন্ট। ডোমেইন হচ্ছে এলাকা বা এরিয়া, আমরা বলে থাকি যে ডেভেলপমেন্টের 3টি যে ডোমেইন রয়েছে, অনেক সময় অনেকে 4টি পড়িয়ে থাকেন, কিন্তু আমি এনসিইআরটি অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডেভেলপমেন্টের 3টি ডোমেইন রয়েছে। একটি নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, নাম্বার 2 কগনিটিভ ডেভেলপমেন্ট, নাম্বার 3 হচ্ছে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। তো আমরা এই 3টি বুঝবো, ভালো করে বোঝার চেষ্টা করব। ডোমেইন মিনস হচ্ছে বড়, হচ্ছে বড় বড়, এবং ডোমেইন বড় ওয়াইড, অ্যান্ড ডোমেইন মিনস হচ্ছে এলাকা। অনেক সময় ডোমেইন দিয়ে রাজ্য বোঝায়। তো একটি দায়রা বা একটি এলাকা আপনি বলতে পারেন, একটি নির্দিষ্ট সীমানা, এই জায়গার মধ্যে কি কাজ হবে, এই জায়গার মধ্যে ডেভেলপমেন্ট কাজ হবে, এই জায়গার মধ্যে কাজ হবে। তো ডোমেইনগুলি হচ্ছে একটি এলাকা। তো এলাকার মধ্যে যেমন ফিজিক্যাল ডোমেইন হতে পারে, কগনিটিভ ডোমেইন হতে পারে, সোশিও ইমোশনাল ডোমেইন হতে পারে, ডেভেলপমেন্টের এলাকা। ভালো করে বুঝে নিন। ফার্স্ট অফ অল হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টকে এক্সামে লাস্ট ইয়ার এসেছিল যে বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট। অনেক সময় ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট বলতে পারে। ফিজিক্যাল ডেভেলপমেন্টের জায়গায় ফিজিক্যাল অপোজিটে বায়োলজিক্যাল ডোমেইন আসতে পারে এক্সামের মধ্যে। তো আপনি বুঝে নেবেন ফিজিক্যাল বায়োলজিক্যাল বোথ সেম একই কথা। তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট কাকে বলে? কখনো এক্সামে আস্কিং করেছিল যে এনসিএফ অর্থাৎ এনসিএফ, বুঝে নেবেন এনসিএফ কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, যেমন বোর্ডের মধ্যে স্পেস তেমন নেই, তাই আপনি বুঝবেন এবং নোটস করবেন আপনার এক্সামের জন্য। যখন নেক্সট সময় আপনি রিভিশন করতে পারবেন, অথবা ভিডিওটি সেভ করে রেখে দিবেন, যখন আপনি নেক্সট টাইম রিভিশন করবেন তখন হেডফোন লাগিয়ে আপনি যদি শুনে নেন আপনার রিভিশন হয়ে যাবে। এনসিএফ হচ্ছে টোটাল আমাদের ভারতবর্ষের মধ্যে এখন অবধি পর্যন্ত টোটাল 4টি এনসিএফ হয়েছিল। এই সনগুলি একটু বোর্ডের এক্সামের মধ্যে আসতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে 1975 ফার্স্ট এনসিএফ এসেছিল 1975-এ। এনসিএফ মিনস ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ফার্স্ট এনসিএফ এসেছিল 1975-এ, সেকেন্ড হয়েছিল 1988-এ, থার্ড হয়েছিল 2000-এ এসেছিল, এবং ফোর্থ যে এনসিএফ এসেছিল 2005-এ এসেছিল, অর্থাৎ 2005-এ এসেছিল। তো টোটাল এনসিএফ হচ্ছে 4টি। আপনি ভালো করে খেয়াল করেন, বুঝে নিন। এনসিএফ মিনস হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। টোটাল এনসিএফ 4টি। নাম্বার 1 এনসিএফ হচ্ছে 1975-এ এসেছিল, সেকেন্ড 1988-এ এসেছিল, থার্ড এসেছিল 2000-এ, এবং ফোর্থ এসেছিল 2005-এ। টোটাল এনসিএফ হচ্ছে 4টি। তো এনসিএফ এর মতে যদি বলা হয় অ্যাকর্ডিং টু এনসিএফ এর মতে ডোমেইন অফ ডেভেলপমেন্ট কয়টি? তাহলে এনসিএফ এর মতে অ্যাকর্ডিং টু এনসিএফ ডোমেইন অফ ডেভেলপমেন্ট হচ্ছে 3টি: ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, এন্ড তার হচ্ছে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। কখনো সোশ্যাল ডেভেলপমেন্টকে আলাদা করে বলা হয় এবং ইমোশনাল ডেভেলপমেন্টকে আলাদা করে বলা হয়, কিন্তু মনে রাখবেন সোশিও অ্যান্ড ইমোশনাল বোথ ইন্টার রিলেটেড একটি টপিক। তো বুঝে নিলেন এনসিএফ হচ্ছে ভারতবর্ষের মধ্যে টোটাল এখনো অবধি পর্যন্ত 4টি এনসিএফ হয়েছে। লাস্ট যে এনসিএফ এসেছিল 2005-এ, এই এনসিএফ এর প্রতিষ্ঠাপক বা যিনি এনসিএফটি পরিচালনা করেছিলেন, এনসিএফ এর মূল ধারণাটা দিয়েছিলেন, তিনি হচ্ছেন প্রফেসর ওয়েস্টফাল। মনে রাখবেন, এক্সামের মধ্যে আসতে পারে। তারপরে আমরা দেখব টোটাল এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। এনইপি ভারতের মধ্যে কয়টি এসেছিল, কি আমরা দেখব, কোন ডিউরিং এসেছিল। শুধু যে আমরা ডেভেলপমেন্ট পড়ছি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যেই কথা হবে তা নয়। এই টপিকগুলিও এক্সাম রিলেটেড, সিটেটের মধ্যে আসে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মধ্যে জেনারেল নলেজ হিসাবে আসতে পারে। তো দেখেন, এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি ফার্স্ট এনইপি এসেছিল 1968-এ। তখন প্রাইম মিনিস্টার ছিলেন ভারতের ইন্দিরা গান্ধী। ডিউরিংটা ইন্দিরা গান্ধীর সময় প্রথম এনইপি এসেছিল। সেকেন্ড এনইপি এসেছিল 1986-এ। 1986-এ যখন রাজীব গান্ধী আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, তখন সেকেন্ড এনইপি এসেছিল। অ্যান্ড থার্ড এনইপি এসেছিল রিসেন্ট 4 বছর আগে এসেছিল, পূর্বে এসেছিল 2020-তে।
থার্ড এনইপি এসেছিল 2020-তে। তো আপনারা দেখে নিন, এনইপি হচ্ছে টোটাল 3টি আর এনসিএফ হচ্ছে 4টি। এনসিএফ আগে বলেছিলাম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ফার্স্ট এসেছিল 1975-এ, সেকেন্ড 1988-এ, তারপরে 2000-এ, তারপর 2005-এ। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছিল 3টি। 1968-এ ফার্স্ট এসেছিল যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, নেক্সট এসেছিল 1986-এ যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, এবং 2020-তে থার্ড এনইপি এসেছিল ন্যাশনাল এডুকেশন পলিসি। আপনারা জানতে পারেন যে 2020 থেকে প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী ছিলেন বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার যিনি, ওনার ডিউরিংয়ে একটি এনইপি এসেছিল 2020-তে। তো আশা করি এনইপি অ্যান্ড এনসিএফ নিয়ে আপনাদের কোনো ডাউট থাকবে না, কিন্তু এনসিএফ অ্যান্ড এনইপির প্রিন্সিপালস রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আমরা অন্য একটি ক্লাসে আলাদা করে আলোচনা করব। জাস্ট এখন সনটি জানা রাখবেন, তাহলে আপনার কিছু প্রি নলেজ গ্যাদার হবে। যখন এনইপি এনসিএফ নিয়ে আলোচনা করব তখন আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো কি হচ্ছে, আমরা ডোমেইন পর্যন্ত এসেছিলাম আর বলেছিলাম যে এনসিএফ এর মতে 3টি ডোমেইন, বড় ডোমেইন হচ্ছে 3টি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বায়োলজিক্যাল, ফিজিক্যালকে বায়োলজিক্যাল বলা হয়, বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট আসতে পারে, সেকেন্ড হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, থার্ড হচ্ছে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। 1 মিনিট নিচ্ছি একটু জল খাওয়ার জন্য। তো দেখে নিই বড় ডোমেইনগুলি কী কী হতে পারে। ফার্স্ট অফ অল ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে রিলেটেড টু মোটর ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট 2 রকমের হতে পারে, আমরা দেখে নিই। মোটর ডেভেলপমেন্ট, মোটর ডেভেলপমেন্ট কি, ফাইন মোটর, গ্রস মোটর। মোটর ডেভেলপমেন্ট হচ্ছে 2টি, ফার্স্ট হচ্ছে গ্রস, সেকেন্ড হচ্ছে ফাইন। গ্রস মোটর কি, ফাইন মোটর কি, আমরা বুঝে নেব। ফিজিক্যাল ডেভেলপমেন্ট 2 রকম হতে পারে। একটি শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট 2 ভাবে হতে পারে। নাম্বার 1 হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, নাম্বার 2 হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। প্রতিটি এক্সামে একটি না একটি কোয়েশন ফিজিক্যাল ডেভেলপমেন্ট থেকে আসে, গ্রস মোটর এবং ফাইন মোটর। পুরাটা চ্যাপ্টার থেকে 5টি কোয়েশন আসে, এই জায়গা থেকে একটি কোয়েশন ডেফিনেটলি আসে, তারপরে প্রিন্সিপাল থেকে 2টি কোয়েশন আসে, এবং এই যে আমরা যা বুঝেছি তার থেকেও 2টি কোয়েশন আসে। তো কখনো 6টি কোয়েশন আসতে পারে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্ট হচ্ছে 2 ধরনের হতে পারে, গ্রস মোটর, ফাইন মোটর। গ্রস মোটর হচ্ছে আমাদের শরীরের যে বড় মাংসপেশিগুলি, যেমন হাতের মাংস, পায়ের মাংস, তারপরে আমাদের চেস্টের মাংস বা আমাদের বোনগুলো যখন ডেভেলপমেন্ট হয়, এই ধরনের ডেভেলপমেন্টকে বলা হয় যে কাজের দ্বারা আমাদের এই বড় মাসেলসগুলি বা মাংসপেশিগুলির ডেভেলপমেন্ট হয়, এই কাজকেই গ্রস মোটর ডেভেলপমেন্ট বা গ্রস অ্যাকশন বলা হয় বা গ্রস মোটর ডেভেলপমেন্ট বলা হয়। যেমন আমি যদি বলি, এক্সামে এসেছিল যে সুইমিং করা, সাঁতার কাটা, যদি একজন মানুষ সাঁতার কাটে তাহলে তার আর্মের মাসলগুলি ডেভেলপমেন্ট হবে, তার চেস্টের মাসলগুলি ডেভেলপমেন্ট হবে, তার লেগের মাসলগুলি ডেভেলপমেন্ট হবে। তাহলে এই গ্রস মোটর ডেভেলপমেন্টের একটি এক্সাম্পল। কখনো বলতে পারে যে যদি রানিং করা হয়, রানিং করলে তার আর্মের মাসলগুলি ডেভেলপমেন্ট হবে, তারপরে লেগের মাসলগুলি ডেভেলপমেন্ট হবে, তার চেস্টের মাসলগুলি টাইট হবে, তার যদি বেলি পেটের মধ্যে যে মাসল রয়েছে তা মজবুত হবে। তো এই গ্রস মোটর ডেভেলপমেন্টের এক্সাম্পল। কখনো আপনাকে বলতে পারে যে যদি কেউ সাঁতার কাটা, লাফানো, তারপরে দৌড়ানো, এগুলি হচ্ছে সব গ্রস মোটর ডেভেলপমেন্টের এক্সাম্পল। গ্রস মোটর বুঝে নেন কি, কাকে বলা হয়। গ্রস মোটর হচ্ছে যে অ্যাকশনের দ্বারা, যে ফিজিক্যাল অ্যাকশনের দ্বারা আপনার বড় মাসেলসগুলি ডেভেলপমেন্ট হবে। একটি মানুষের বা একটি শিশুর বড় মাসেলসগুলি ডেভেলপমেন্ট হবে যে ফিজিক্যাল অ্যাকশনের দ্বারা, ওই ফিজিক্যাল অ্যাকশনকে গ্রস মোটর ডেভেলপমেন্ট বলা হয়। যেমন এক্সাম্পল যদি দেওয়া হয়, সুইমিং করা, সাঁতার কাটা, তারপরে হচ্ছে দৌড়ানো, লাফানো, তারপরে ক্লাইম্বিং, কোনো পাহাড়ের মধ্যে ওঠা, গাছের মধ্যে ওঠা, এগুলি হচ্ছে সব গ্রস মোটর ডেভেলপমেন্টের এক্সাম্পল। তারপরে আমি যদি বলি ব্যালেন্সিং করা, ইয়োগা করা, এক পায়ের মধ্যে দাঁড়িয়ে ইয়োগা করা, তাও গ্রস মোটর ডেভেলপমেন্ট, পায়ের মাসলগুলি মজবুত হবে। তো ফাইন মোটর কি? ফাইন মোটর হচ্ছে সূক্ষ্ম, ফাইন মানে বারিক, সূক্ষ্ম মোটরগুলি যখন ডেভেলপমেন্ট হয়। সূক্ষ্ম মোটর কি? যদি আপনি হাত দিয়ে লেখেন তো হাতের আঙ্গুলের পেশিগুলি আপনার ডেভেলপমেন্ট হবে, সেগুলো হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তখন এক্সাম্পল এসেছিল যে লেখা, এটি কি ফাইন মোটর ডেভেলপমেন্ট না গ্রস মোটর ডেভেলপমেন্টের এক্সাম্পল? লেখা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্টের এক্সাম্পল। আপনি যদি সুই সুতা নিয়ে সেলাই করেন, ফাইন মোটর ডেভেলপমেন্টের এক্সাম্পল। তারপরে আপনি যদি হাত দিয়ে কি করে কাঙ্গি হাতে নিয়ে আপনি যদি চুল মেক করেন, তাহলে আপনার গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে, গ্রস মোটর হবে না। তারপরে আপনি যদি লেখেন
আপনার ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে। আপনি যদি ড্রয়িং করেন ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে। আপনি আর্ট যদি করেন আপনার ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে। তো ফাইন মোটর ডেভেলপমেন্ট আপনি ভালো করে বুঝে নেবেন। ফাইন মোটর হচ্ছে ছোটো ছোটো মাংসপেশিগুলি যে কাজের দ্বারা, যে ফিজিক্যাল কাজের দ্বারা, অ্যাকশনের দ্বারা আপনার ছোটো ছোটো মাংসপেশির ডেভেলপমেন্ট হবে, সেই ফিজিক্যাল অ্যাকশনকে ফাইন মোটর ডেভেলপমেন্ট বলা হয়। এবং যে কাজের দ্বারা আপনার শরীরের বড় বড় মাংসপেশিগুলি ডেভেলপমেন্ট হয় সেই কাজকে বলা হয় গ্রস মোটর ডেভেলপমেন্ট। এখন আমি যদি বলি একজন মানুষ কুটার দিয়ে যদি সে মানুষটি যদি সে গাছ কাটে তাহলে কি হবে, ফাইন মোটর নাকি গ্রস মোটর? আপনি কমেন্টে লিখে দিবেন। যদি আপনি চ্যাপ্টারটি বুঝে থাকেন তাহলে লিখতে পারবেন। একজন মানুষ কুটার দিয়ে গাছ কাটছে, তো তার ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে নাকি গ্রস মোটর ডেভেলপমেন্ট হবে? একটি শিশু ব্যাট বল খেলছে, তো খেলার ময়দানে একটি শিশুর মাঠে কি গ্রস মোটর ডেভেলপমেন্ট হবে নাকি ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে? যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট করে বলে দিবেন যে স্যার গ্রস মোটর ডেভেলপমেন্ট হবে অথবা ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে, তখন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। তো আশা করি আপনার ফিজিক্যাল ডেভেলপমেন্টের কোনো ডাউট নেই, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কগনিটিভ ডেভেলপমেন্ট কী হতে পারে। আপনি যদি একটু ধৈর্য ধরে ক্লাসটি দেখে নিন তাহলে সিটেটের জন্য অথবা আপনার যে এই সাবজেক্ট রিলেটেড যে কোনো এক্সাম হতে পারে, এই সিডিপির আপনার যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে টপিকটা রয়েছে কখনও আপনার জীবনে ডাউট আসবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। মাস্টার ক্লাস বলতে পারেন, একদম ক্লিয়ার হয়ে যাবে, কখনো ডাউট আসবে না। যদি একটু ধৈর্য ধরে আপনি প্রতিটা কথা শুনেন, বোঝার চেষ্টা করেন এবং আপনি আপনার মাইন্ডে এগুলি ক্যাচ করেন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেন, ডেফিনেটলি আপনার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কোনো ডাউট থাকবে না। তারপরে দেখেন কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের বৌদ্ধিক ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে বৌদ্ধিক ডেভেলপমেন্ট, মাইন্ডের ডেভেলপমেন্ট, ব্রেইনের ডেভেলপমেন্ট। ব্রেইনের ডেভেলপমেন্ট কী কী হতে পারে? আপনি বলতে পারেন যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, কনসেপ্টের ডেভেলপমেন্ট হতে পারে, ধারণার ডেভেলপমেন্ট হতে পারে, লজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে, তার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হতে পারে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড টু মাইন্ড, ইমোশনাল আসতে এখানে আসবে না। তারপরে তার হতে পারে ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট হতে পারে, আইকিউ লেভেল ডেভেলপমেন্ট হতে পারে, তার ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট হতে পারে, তারপরে সায়েন্স ম্যাথস এগুলি হচ্ছে মাইন্ড রিলেটেড, এগুলি তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হতে পারে, তার মেমোরি রিলেটেড যা হতে পারে, মেমোরাইজিং হতে পারে, একজন মানুষ স্মৃতিশক্তি বাড়তে পারে, স্মৃতিশক্তি রিলেটেড টু কগনিটিভ ডেভেলপমেন্ট, স্মৃতি মাইন্ডের সাথে রিলেটেড তো কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে একজন মানুষের চিন্তাশক্তির ডেভেলপমেন্ট, চিন্তাশক্তির বিকাশ, ভাষার বিকাশ, একজন মানুষের তর্কপূর্ণ ভাষার বিকাশ, লজিক্যাল বিকাশ, তারপরে একজন মানুষের ক্রিয়েটিভিটি, রচনাত্মকের বিকাশ, তারপরে একজন মানুষ যদি আমি বলি সায়েন্সের বিকাশ, কনসেপ্ট ধারণার বিকাশ, একজন মানুষ বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ডিংয়ের বিকাশ, পারসেপশনের বিকাশ, একজন মানুষ কোনো কিছু আঁকতে পারে, তার এত ইন্টেলিজেন্সি রয়েছে, ইন্টেলিজেন্সের বিকাশ, ক্রিয়েটিভিটি, কোনো নতুন কিছু তৈরি করতে পারে তার নিজে থেকে নিয়ে, ক্রিয়েটিভিটি, অরিজিনাল কোনো বস্তু প্রস্তুত করতে পারে, তাই সব রিলেটেড টু কগনিটিভ ডেভেলপমেন্ট। আশা করি কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে কোনো ডাউট থাকবে না। তারপর হচ্ছে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা দেখব, কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পিয়াজেট 4 স্টেজ দিয়েছেন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে। এই পিয়াজেটের যখন আমরা থিওরি পড়বো কগনিটিভ ডেভেলপমেন্টে আরও একটু এক্সপ্লেন করে পড়বো, তখন আরও বেশি আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে যদি আপনাদের বুঝে কম আসে, তারপর হচ্ছে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। সোশিও বলতে আমরা বুঝতে পারছি যে সোশিয়াল ডেভেলপমেন্ট। সোশিয়াল ডেভেলপমেন্ট কী হতে পারে? একজন মানুষ সমাজে বসবাস করতে হলে যা কিছু সামাজিকতা মেনে চলতে হয়, সমাজের রুলস নিয়ম, সমাজের নীতিগুলি জানতে হয় এবং এগুলি অ্যাকসেপ্ট করতে হয়। কালচার রিলেটেড, অনেক কালচারে অনেক কিছু রিলেটেড রীতিনীতি রয়েছে, এই রীতিনীতিগুলি জানা, মানা, অ্যাডাপশন করা এবং নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করে চলা, এই অ্যাডজাস্ট করা, অ্যাডাপশন করা, এই সোশিয়াল রুলসগুলি মানাকেই বলা হয় সোশিয়াল ডেভেলপমেন্ট। যখন আপনি সমাজের মধ্যে একজন মানুষ, যদি আপনি আমাদের সমাজে একটি রুলস রয়েছে, যদি আপনি পণ্ডিত হয়ে থাকেন এই ধরনের ড্রেস লাগাবেন, যদি আপনি মাদ্রাসা স্টাডি করে থাকেন তাহলে এই ধরনের ড্রেস লাগাবেন, কালচার রিলেটেড আমাদের টপিক। তারপরে যদি একজন কলেজের প্রফেসর হন এই ধরনের ড্রেস লাগাবেন, ড্রেসের মধ্যে আমাদের কালচারিটি রয়েছে, খাওয়ার মধ্যে একটা কালচারিটি রয়েছে। আসামিজ যারা মানুষ রয়েছেন ওনারা এক ধরনের ড্রেস পরিধান করেন, বাঙালি মানুষ এক ধরনের ড্রেস পরিধান করে, শিখ মানুষ এক ধরনের ড্রেস পরিধান করে, এগুলি হচ্ছে সব রিলেটেড টু সোশিয়াল ডেভেলপমেন্ট, রিলেটেড টু সোশিয়াল ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে সোশিয়াল ডেভেলপমেন্ট। আপনারা দেখবেন যারা শিখ ধর্মাবলম্বী মানুষ রয়েছেন ওনাদের দাড়ি কখনো ওনারা কাটেন না, চুল কাটেন না, চুল বেনি বলে মাথার মধ্যে কুফা বেঁধে রাখেন, তারপরে পাগড়ি লাগান, ওদের কালচার রিলেটেড টু কালচার। তো এগুলো হচ্ছে সোশিয়াল ডেভেলপমেন্ট। এগুলি যদি আপনি শিখ ধর্মে চলে যান, শিখ ধর্মকে আপনি অনুসরণ করেন, শিখ ধর্মে
চলে যান তাহলে কি করতে হবে, আপনাকে চুল লম্বা করে রাখতে হবে, দাড়ি রাখতে হবে, পাগড়ি লাগাতে হবে। এগুলি হচ্ছে সোশ্যাল ওই শিখ ধর্মের সমাজ। তো আমাদের যদি কেউ মুসলমান সমাজে চলে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে কী করতে হবে, তাকে রোজা রাখতে হবে, তাকে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো এগুলি হচ্ছে ইসলামের ধর্মের নিয়ম রীতি নিয়ম, ওগুলি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। তো যখনও আপনার সামাজিক এই রুলসগুলি আপনার মধ্যে চলে আসবে তখনও বলা হবে যে আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে। এবং সমাজের সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা দেখবো যখন স্টেজগুলি পড়বো, একটি শিশুর ইনফেন্সি থেকে অর্থাৎ শিশুকাল থেকেই একটি শিশুর সামাজিক ডেভেলপমেন্ট চলে আসে। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার পরিবেশ থেকে, ঘরের পরিবেশ, সারাউন্ডিং থেকে, নাইবারহুড থেকে সে অনেক কিছু জানতে পারে। এগুলি হচ্ছে তার সোশ্যাল ডেভেলপমেন্ট। আশা করি সোশ্যাল ডেভেলপমেন্ট বুঝে নিয়েছেন। এবং সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা যখন সোশ্যালাইজেশন একটি এক্সট্রা চ্যাপ্টার রয়েছে, সোশ্যালাইজেশন চ্যাপ্টারে যখন আমরা চলে যাব তখন ইউরি বনফ্রেন্ড বার্নার্ডের একটি ইকোলজি সিস্টেম রয়েছে, থিওরি রয়েছে। আমরা ওই থিওরিটি পড়বো এবং আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। এবং সোশ্যালাইজেশনে যখন আমরা চলে যাব তখন আমরা দেখব প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন কী হতে পারে, এটি আলাদা একটি চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টার থেকে 4টি 5টি মার্কস এক্সামের মধ্যে আসে। তখন আমরা এই চ্যাপ্টার যখন এক্সপ্লেন করবো, আলোচনা করবো, তখন সেই চ্যাপ্টারের মধ্যে আপনার সোশ্যাল ডেভেলপমেন্টের কনসেপ্টটা আরও বেশি বৃদ্ধি হবে এবং ভালো করে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট কী হতে পারে, যখন একজন মানুষ, আমরা জানি এরিস্টটলে বলেছিলেন যে একজন মানুষ সঠিক জায়গায়, সঠিক মাত্রায়, সঠিক উপায়ে, সঠিক সময়ে যদি তার ইমোশনাল আউটবাস্ট করতে পারে, ইমোশনটা এক্সপ্রেস করতে পারে, তখন তাকে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট হয়েছে। ইমোশনাল কি, আমাদের মধ্যে আমাদের ইনারের মধ্যে যা ফিলিংস রয়েছে, অনুভূতি রয়েছে, এই অনুভূতিগুলো কি হতে পারে, আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, আমাদের জীবনের অনেক স্মৃতি হতে পারে। অনেক সময় আমরা আনন্দ ফিল করি, অনেক সময় আমরা দুঃখ ফিল করি, কখনো চোখে কান্না আসে, জল আসে, কখনো আনন্দের সাথে আমরা হাসি, অনেক কিছু হতে পারে। এই ফিলিংসগুলি হচ্ছে, যখনও আমরা এই ফিলিংসগুলি এক্সপ্রেস করতে যাই তাই ইমোশন বলা হয়, তাই হচ্ছে ইমোশন। তাই রেতাস বলেছিলেন ইমোশনস কালার্স আওয়ার লাইফস। ইমোশন আমাদের জীবনকে রঙিন করে তোলে, আমাদের জীবনকে কালারফুল করে তোলে। রেতাস একজন থিওরিস্ট ছিলেন, তিনি বলেছিলেন ইমোশন কালার্স আওয়ার লাইফস, আমাদের জীবনকে রঙিন রঙময় করে তোলে ইমোশনস। তো ইমোশন যদি না থাকে একজন মানুষের মধ্যে, মরবিডিটি, আমরা বলে থাকি মরবিডিটি, যে মানুষের কোনো ইমোশন নাই তাকে মরবিডিটি বলা হয়। মরবিডিটি বলা কি, যে ইমোশন নাই, তার কোনো দুঃখ কষ্ট কি নাই, যে তাকে আপনি মারেন কোনো কান্না আসবে না, তাকে আপনি কোনো কিছু দিন হাসবে না, খুশি আসবে না, এই ধরনের মানুষ মন মরা মানুষ বলা হয়। তো ডিপ্রেশনের দ্বারা আমরা পড়বো, যখন আমরা সামনে দিয়ে যাব তখন দেখবো ডিপ্রেশন অনেক রকম হতে পারে। হাইপার অ্যাক্টিভ ডিপ্রেশন হতে পারে, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার হতে পারে, অথবা স্ট্রেসের দ্বারা একজন মানুষের দীর্ঘস্থায়ী কোনো কষ্ট বেদনার দ্বারা মানুষের ডিপ্রেশনে চলে যেতে পারে। তখন মানুষের কী হয়, মন একদম শক্ত হয়ে যায়, মরে যায়। তখন মানুষের আর কান্না হাসা সব ভুলে যায়, মানুষ একদম পাগলের মতো হয়ে যায়। তখন এই সময়কে বলা হয় মরবিডিটি, একটা বেমার, একটা ইলনেস বলতে পারেন আপনি, একটা কোজ বলতে পারেন। তো আপনারা দেখে নিলেন আমরা ইমোশনাল অ্যান্ড সোশ্যাল আমরা এগুলি আলোচনা করে নিলাম, বোর্ড ডোমেনগুলি। তারপর আমরা সামনে দিয়ে যাই স্টেজেস অফ ডেভেলপমেন্ট। মনে রাখবেন ডেভেলপমেন্ট প্রিন্সিপালে যখন আমরা যাব আলোচনা করব, কিন্তু মনে রাখবেন ডেভেলপমেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস একটি প্রসেস। যখন প্রিন্সিপালে যাব আলোচনা করব, কিন্তু গ্রোথ কন্টিনিউয়াস প্রসেস না। আর ডেভেলপমেন্ট আবার আমরা যখন ওখানে যাব প্রিন্সিপালে আলোচনা করবো, এগুলি দেখে নেবেন আপনারা। এখন এত ইম্পর্টেন্ট অ্যান্ড কী বলবো আপনাদেরকে, স্টেজেসগুলি জানা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি টপিক। যদি আপনি স্টেজেসগুলি জানলেন না, তাহলে আপনি ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিছু জানলেন না মনে করবো আমি। তো দেখে নেন কী হতে পারে আমাদের স্টেজেসগুলি। যখন একটি শিশু, দেখেন এতটুকু আমরা জানলাম একটি শিশুর সম্পর্কে জন্মের পর। এখন আমাদের শিশুরই জন্ম হচ্ছে, জন্ম থেকে আমরা দেখব কীভাবে তার স্টেজগুলি ডেভেলপমেন্ট হয়, কীভাবে শিশুটি বড় হয়, আর প্রতিটা স্টেজকে কী নাম দেওয়া হয়েছে, তার বৈশিষ্ট্য কী রয়েছে, আমরা বৈশিষ্ট্যগুলি ক্যারেক্টারিস্টিকগুলি আমরা দেখব। একটি শিশুর প্রিনেটাল স্টেজ, প্রথম স্টেজটি হচ্ছে প্রিনেটাল স্টেজ। ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি কনসেপশন টু 9 months 10 days, অর্থাৎ যখন ম্যান অ্যান্ড ওয়ামেনের জার্ম সেলসগুলি ফার্টিলাইজ হয়ে, ডিম্বাণুর মধ্যে ফার্টিলাইজ হয়ে এগ তৈরি করে, অর্থাৎ ওই এগকে বলা হয় জাইগট। মনে রাখবেন এক্সামে আসে, এগ তো ইম্পর্টেন্ট একটি টপিক। যখন ম্যান অ্যান্ড ওয়ামেনের জার্ম সেলসগুলি ফার্টিলাইজ করে ডিম্বাণুর মধ্যে একটি এগ তৈরি করে, ওই এগকে বলা হয় জাইগট। আর যখনও জাইগট হয়ে যায় তখন থেকে ওই সময়কে বলা হয় কনসেপশন পিরিয়ড। মানুষের ধারণা এসে যায় হ্যাঁ কিছুটা হয়েছে। তো ওই ধারণা থেকে নিয়ে মায়ের গর্ভের মধ্যে সময় হয় 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিন অবধি সময়কে বলা হয় কনসেপশন পিরিয়ড।
ভালো করে বুঝে নিন। এই ধারণা থেকে জাইগোট যখন সৃষ্টি হয়ে যায়, যখন জার্ম সেল মেন অ্যান্ড ওমেনের জার্ম সেলস ফার্টিলাইজ করে ডিম্বাণুর মধ্যে একটি গ্যাগ তৈরি হয়, একটির নাম হচ্ছে জাইগোট। এই জাইগোট থেকে জন্মের আগ পর্যন্তের যে সময়টা রয়েছে, নর্মালি 9 মাস 10 দিন আমরা ধরি, এই 9 মাস 10 দিনকে বলা হয় কনসেপশন পিরিয়ড, আর এই সময়কে বলা হয় প্রিনেটাল স্টেজ। তো দেখেন এই জাইগোটের মধ্যে 46 ক্রোমোজোম রয়েছে। 46 ক্রোমোজোম যদি আপনি পেয়ার হিসাবে বলেন তো 23 পেয়ার্স রয়েছে জাইগোটের মধ্যে ক্রোমোজোম। 23 পেয়ার্স থেকে অনলি 22 পেয়ার্স রয়েছে যাকে বলা হয় অটোইজম। অর্থাৎ ওইগুলো হচ্ছে সবার জন্য সমান, ছেলে হোক মেয়ে হোক তার জন্য সমান। কিন্তু একটি পেয়ার্স রয়েছে তার যে পেয়ার্সটি রয়েছে ক্রোমোজোমের, সেই পেয়ারটিকে বলা হয় বা সেই জোড়াকে বলা হয় সেক্সজোম। অর্থাৎ এই পেয়ার দ্বারা মানুষের লিঙ্গ নির্ধারিত হয়, মেয়ে হতে পারে ছেলে হতে পারে, একটি পেয়ার্সের দ্বারা। যে 22 পেয়ার্স হচ্ছে ক্রোমোজোমের, তা হচ্ছে অটোইজম, সমান হবে সবার জন্য, ছেলে হোক মেয়ে হোক। কিন্তু একটি পেয়ার হবে যে পেয়ারটিকে বলা হয় সেক্সিজম, অর্থাৎ সেক্সজম অর্থাৎ মানে সেক্স নির্ধারিত হয়, লিঙ্গ নির্ধারিত হয় যে ছেলে হবে নাকি মেয়ে হবে। তো টোটাল জাইগোটের মধ্যে 46 পেয়ার হয়, আর 46 ক্রোমোজোম হয়, 23 পেয়ার হয়। 23 পেয়ার থেকে 22 পেয়ার হচ্ছে অটোইজম অ্যান্ড 1 পেয়ার হচ্ছে তার লিঙ্গ নির্ধারণ করার পেয়ার। তো আপনারা এই জাইগোটের কথা বুঝতে পেরেছেন। তারপরে এক্সামের মধ্যে আসে, মনে রাখবেন, কখনো এক্সামের মধ্যে আসে যে প্রিনেটাল স্টেজের সময়টা ডেজ হিসাবে কতদিন হয়ে থাকে। যদি আমরা দেখি 9 মান্থ, 9 × 30 যদি আমরা করি, 9 × 30 যদি আমরা করি তো 270 দেখা যাচ্ছে। 9 × 30, 9 3 27, আমরা 0টি নিয়ে গেলে তো 270 হয়ে গেল। আর আমরা 10 ডেজ যদি আমরা প্লাস করি তাহলে হয়ে যাবে 280। অর্থাৎ 280 ডেজ এই প্রিনেটাল স্টেজের কনসেপশন পিরিয়ড হচ্ছে 280 ডেজ। কোন এক্সামে আসে 280 ডেজ। আপনি কীভাবে 9 মান্থ 10 দিনকে বার করবেন আপনি জানেন, এভাবে নিয়ে নেবেন। তারপরে কখনো আসতে পারে এক্সামের মধ্যে এসেছে যে প্রিনেটাল স্টেজের উইক হিসাবে কতটা উইক হয়, কতটা সপ্তাহ হয়। যদি আপনি দেখে নেন সপ্তাহ যদি আপনি ডিভাইড করতে চান তাহলে কি করবেন, 280কে যদি আপনি 7 দিয়ে ডিভাইড করেন, 7 4 = 28, 7 4 = 28, আপনি যদি 0 নিয়ে আসেন তাহলে 40 হয়ে যাবে। 7 4 = 28, অর্থাৎ 0 নিয়ে আসলে আপনার কি হবে 40 হয়ে যাবে, অর্থাৎ 40 উইক। এই প্রিনেটাল স্টেজের আপনি যদি মান্থ হিসাবে ধরেন, কনসেপশন পিরিয়ড ধরেন, তার কনসেপশন পিরিয়ড হচ্ছে 9 মান্থ 10 ডেজ। আর যদি আপনি ডেজ হিসাবে ধরেন তো 280 ডেজ। আর যদি আপনি উইক হিসাবে ধরেন তাহলে উইক হবে 40 উইকস। আশা করি প্রিনেটাল স্টেজের আর আপনার কোনো ডাউট থাকবে না। প্রিনেটাল স্টেজ কাকে বলে, ক্রোমোজোম কাকে বলে, জাইগোট কাকে বলে, তারপরে জাইগোটের মধ্যে কী আসে, তারপরে আমরা দেখব ওই যে টয়েন্স আছে, এগুলি আজকে না অন্যদিন আলোচনা করব, সায়েন্সের একটি টপিক। তো প্রিনেটাল স্টেজে, এই যে প্রিনেটাল স্টেজ কনসেপশন পিরিয়ডের মধ্যে একটি বাচ্চার ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়। আর এই ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে মায়ের উপরে। ভালো করে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন, শুধু যে এক্সামের জন্য নয়, তার জীবনের মধ্যে, পুরো জীবনের মধ্যে আপনার প্রয়োজনে আসবে। যে এই যে কনসেপশন পিরিয়ড রয়েছে, প্রিনেটাল স্টেজ রয়েছে, এই স্টেজের মধ্যে বাচ্চার ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়। এই দ্রুত ডেভেলপমেন্টের মধ্যে ডিপেন্ড করে মায়ের উপরে। তখন মাকে পুষ্টিজাত খাদ্য দিতে হবে, তাকে প্রোটিনজাত খাদ্য দিতে হবে, এবং মার খেয়াল রাখতে হবে যাতে অনেক কাজকর্ম না করতে দেওয়া হয়। তারপরে মাকে রেস্ট করার জন্য সময় দেওয়া হয়, প্রোটিনজাত খাদ্য দেওয়া হয়। আমি দেখেছি অনেক রিচ ফ্যামিলি থেকেও ডিসেবল বাচ্চা জন্মগ্রহণ করে, অনেক রিচ ফ্যামিলি থেকে, অনেক শিক্ষিত ফ্যামিলি থেকে কি হয় যে বাচ্চা রিটায়ার্ড বাচ্চা, অথবা আমরা বলতে পারি স্পেশাল এবল বাচ্চা সৃষ্টি হয়, স্পেশাল এবল বাচ্চা জন্মগ্রহণ করে। কেন জন্মগ্রহণ করে? এই যখন প্রিনেটাল স্টেজ চলছিল, প্রিনেটাল স্টেজ অথবা কনসেপশন পিরিয়ড যখন চলছিল, এই সময়ের মধ্যে মার খেয়াল রাখা হয়নি বা মা নিজের খেয়াল রাখেননি, তখন এই কারণেই বাচ্চাটা ডিসেবল হয়েছে, বাচ্চাটা পুরা জীবনটা এইভাবে যে তা কাটাতে হবে, বাচ্চাটা স্পেশাল এবল হয়েছে। তো আপনারা খেয়াল করবেন এই টপিকটা, প্রিনেটাল স্টেজ এত ইম্পর্টেন্ট টপিকটা, এক্সামের মধ্যেও টপিক, এবং টপিকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং আপনার জীবনের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যখন প্রিনেটাল স্টেজ শেষ হয়ে গেল, তারপর হচ্ছে একটি বাচ্চা জন্মগ্রহণ করলো। বাচ্চাটি যখন জন্মগ্রহণ করলো, মনে রাখবেন একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার 1/4 তার হেড হয়, হেড ইকুয়াল টু 1/4, অর্থাৎ তার মাথাটা হয় 1/4, তারপরে শরীরের 1/4 মাথাটা হয়। যদি আমরা 1/4 আমরা যদি পার্সেন্টেজে নেই, তাহলে আমরা 100 দিয়ে যদি ইন্টু করি তাহলে 4 10-এর মধ্যে যাবে 2 বার, 10-এর মধ্যে 2 রয়ে যাবে, তাহলে 2 আমরা যদি নিয়ে নেই তাহলে 20-এর মধ্যে যাবে 5 বার, অর্থাৎ 25%।
অর্থাৎ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার পুরা শরীরের 1/4 তার হেডটা হয়, এতটা বড় হয়। একটি শিশুর হেডের পার্সেন্টেজ হচ্ছে তার 25% তার মাথাটা হয়ে থাকে একটি শিশু যখন জন্মগ্রহণ করে। মনে রাখবেন, এক্সামের মধ্যে এসেছিল, ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে এই ইনফেন্সির এইজ হচ্ছে জন্ম থেকে, অর্থাৎ আমি 0 লিখেছি, বার্থ টু 2 ইয়ার্স, অর্থাৎ জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই সময়কে ইনফেন্সি বলা হয়। এবং এই সময়কে আপনি যদি বাংলাতে বলেন তাহলে বলবেন শিশুকাল। এই শিশুকাল সময়কে, এখন শিশুকাল সময়ের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব কি কি হতে পারে। শিশুকাল, এই শিশুকাল বা এই যে ইনফেন্সি স্টেজ রয়েছে, ইনফেন্সি স্টেজের এই শিশুকাল বয়সের জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত একটি শিশু সবথেকে ক্রিটিক্যাল একটি সময়। একটি শিশু যদি বিছানা থেকে পড়ে যায়, তার হাত ভেঙে যাবে, পাও ভেঙে যাবে, অনেক অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা রয়েছে, তখন মা বেশি খেয়াল করেন বাচ্চাটির। তো এই সময়টি হচ্ছে শিশুর, মনে রাখবেন তার বৈশিষ্ট্য কি, ইনফেন্সির বৈশিষ্ট্য হচ্ছে ইনফেন্সির বৈশিষ্ট্য কী হতে পারে। ইনফেন্সির বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে ওই সময়ে ফাস্টেস্ট তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়। ইনফেন্সির সময় সবথেকে দ্রুত ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় একটি বাচ্চার। তারপর হচ্ছে এই সময় ক্রিটিক্যাল পিরিয়ড বলা হয়। ক্রিটিক্যাল পিরিয়ড অনেক ভয়ানক একটি পিরিয়ড হয় ইনফেন্সির সময়টা। তারপর হচ্ছে এই ইনফেন্সির সময়ে একটি শিশু তার সেন্স দ্বারা শেখে। সেন্স অর্গান রয়েছে, যেমন আমরা জানি যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, আমাদের স্কিন রয়েছে, এই 5টি ইন্দ্রিয় আমরা রয়েছে, এই ইন্দ্রিয় দ্বারা একটি শিশু শিখে। এবং এই সময়ে শিশু মোটর অ্যাকশন করে শিখে। মোটর অ্যাকশন কি আমরা জেনেছি, মোটর অ্যাকশন হচ্ছে আমাদের ফিজিক্যাল কাজ করে শিখে। যদি এই সময় ইনফেন্সির সময় আপনি একটি শিশুকে নিয়ে যদি একটি বল দেন, একটি খেলনা দিয়ে দেন, তাহলে দেখবেন আপনি সে পা দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, সম্পূর্ণ বডি দিয়ে আঁকড়ে ধরছে। তো তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে মোটর অ্যাকশন করে। তো আপনি এই জন্য জেনে রাখবেন যে মোটর অ্যাকশনটা আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট পড়েছিলাম। ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রসিড হয় গ্রোস টু ফাইন। প্রথমে ফাইন মোটর আসে না। একটি শিশু জন্মের পরেই, একটি শিশু লেখা শিখে না, একটি শিশু জন্মের পরেই ড্রয়িং করতে পারে না, একটি শিশু জন্মের পরেই আর্ট করতে পারে না, একটি শিশু জন্মের পরেই হাত দিয়ে পেন উঠাতে পারে না, পুরো 5টা আঙ্গুল দিয়ে ধরবে, এরকম আঁকড়ে ধরবে। একটি বল যদি ধরে 2 হাত দিয়ে ধরবে। তো একটি শিশুর প্রথমে গ্রস মোটর ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ তার বড় মাংসপেশি কিছু ডেভেলপমেন্ট হয়, হাতের ডেভেলপমেন্ট হয়, তার ব্রেইনের ডেভেলপমেন্ট হয়, মাথার ডেভেলপমেন্ট হয়, তার চেস্টের ডেভেলপমেন্ট হয়, পায়ের ডেভেলপমেন্ট হয়। প্রথমেই যে আঙ্গুলের ডেভেলপমেন্ট হবে তা না, তখন হচ্ছে আঙ্গুল নিয়ে ধরতে পারবে না, এরকম হাতে কাঁপবে, ধরতে পারবে না, সে দাঁড়াতে পারবে না, সে দাঁড়াতে গেলে পড়ে যাবে। তার ডেভেলপমেন্ট হচ্ছে গ্রস টু ফাইন। তো ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, মনে রাখবেন এক্সামে এসেছিল, প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রসিড হয় বা গতি করে গ্রস টু ফাইন। গ্রস টু ফাইন ডেভেলপমেন্ট গতি করে। তো আমরা ইনফেন্সির কয়েকটি বৈশিষ্ট্য দেখে নিলাম। ইনফেন্সির মধ্যে কী কী বৈশিষ্ট্য, ক্রিটিক্যাল পিরিয়ড হয়, ফিজিক্যাল ডেভেলপমেন্ট দ্রুত হয়। তারপরে এই ইনফেন্সির সময় আপনি বলতে পারেন একটি শিশু মোটর অ্যাকশন করে শিখে। তারপর ইনফেন্সির স্টেজ হচ্ছে 0 to 2 ইয়ার্স, অর্থাৎ জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত ইনফেন্সি বলা হয়। তারপরে ইনফেন্সির মধ্যে একটি শিশু ক্রিটিক্যাল পিরিয়ড হয়ে থাকে। এগুলি এরপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে একটি কোয়েশ্চেন এসেছিল যে ডেভেলপমেন্ট কাকে বলে, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। মনে রাখবেন, আমার কখনো কোনো একটি পয়েন্ট আসতে পারে, আপনি লিখে নেবেন বা শুনে নেবেন। ডেভেলপমেন্ট হচ্ছে অটোনমি টু ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি টু অটোনমি, অর্থাৎ ডিপেন্ডেন্সি থেকে সেলফ রিলায়েন্স, যখন আত্মনির্ভর হয়ে যায়, আর একজনের অপরের ভরসা থেকে যখন নিজে খাড়া হয়ে যায়, তখন বলা হয় তাকে ডেভেলপমেন্ট বলা হয়। ওই প্রসেসকে ডেভেলপমেন্ট বলা হয়। যেমন একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার আমরা যখন ভাষা নিয়ে আলোচনা করব, তখন প্রফেসর অ্যাডাম স্মিথ বলেছিলেন ভাষা নিয়ে কিছু, একটি শিশু জন্মের পরে কী হয়, তারপরে কী হয়, 1 বছর বয়সে কতটা শিখে, 2 বছর বয়সে কতটা শিখে, অন্য একটি আমরা ডিফারেন্ট ক্লাসে চ্যাপ্টারে আমরা নিয়ে আলোচনা করব। তো একটি শিশু জন্মের পর কি হয়, তার ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তার বাবা মা, তার আত্মীয় স্বজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। আর যখন একটি শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, তার মধ্যে অটোনমি চলে আসে, সে নিজে হাঁটতে শিখে। একদিন সে কী করে, প্রথমে তাকে দড়িয়ে হাঁটাতে হয়, তারপরে একদিন সে নিজে হাঁটতে পারে, প্রথমে তাকে খাইয়ে দিতে হয়, তারপরে হাত দিয়ে নিজে খেতে পারে। এগুলি হচ্ছে ডিপেন্ডেন্সি টু অটোনমি। তো ডেভেলপমেন্ট হচ্ছে ডিপেন্ডেন্সি টু অটোনমি। যখন একটি শিশু ডিপেন্ডেন্ট থেকে নির্ভর হয়ে যাবে, সেলফ রিলায়েন্স হয়ে যাবে, তখন তাকে বলা হয় ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টের এই প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চন এসেছিল, তো আমি বলে দিলাম। তারপর হচ্ছে আর্লি চাইল্ডহুড এবং লেটার চাইল্ডহুড। এই বাংলাতে আমরা শৈশবকাল বলে থাকি, আর্লি চাইল্ডহুড এবং লেটার চাইল্ডহুডকে বাংলাতে আমরা শৈশবকাল বলে থাকি, কিন্তু এই জায়গার মধ্যে একটু সেপারেট করা হয়েছে। আর্লি চাইল্ডহুড হচ্ছে
প্রাক শৈশবকাল, আর্লি মতলব প্রাথমিক সময়, প্রাক শৈশবকাল। তো প্রাক শৈশবকালের সময় হচ্ছে যখন ইনফেন্সি শেষ হয়ে যায় তারপর থেকে নিয়ে, অর্থাৎ 2 ইয়ার্স থেকে নিয়ে 6 ইয়ার্স অবধি পর্যন্ত। 2 ইয়ার্স থেকে ইনফেন্সি শেষ হয়ে যায় 2 ইয়ার্সে, আর 2 to 6 ইয়ার্সের মধ্যে আর্লি চাইল্ডহুড বলা হয়, অর্থাৎ প্রাথমিক শৈশবকাল। তারপরও এই শৈশবকাল শুরু হয়েছে প্রথম থেকে। তো শৈশবকালের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখে নিই। শৈশবকালের মধ্যে আপনারা দেখবেন, শৈশবকালের মধ্যে ইনফেন্সির পরে যদি সবথেকে বেশি দ্রুত ফাস্টেস্ট যদি তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় একটি শিশুর, তাহলে আর্লি চাইল্ডহুডের মধ্যে সবথেকে বেশি ফিজিক্যাল ডেভেলপমেন্ট দ্রুত হয়। তারপরে আর্লি চাইল্ডহুডের মধ্যে একটি বাচ্চার সোশ্যালাইজেশন দ্রুত হয়, একটি বাচ্চার মোটর ডেভেলপমেন্ট দ্রুত হয়। তারপরে একটি আর্লি চাইল্ডহুডের মধ্যে একটি বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট দ্রুত হয়। তারপরে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দ্রুত হয়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আপনার মনে রাখবেন, ব্রেনের মধ্যে দুইটি পার্ট রয়েছে, লেফট অ্যান্ড রাইট, রাইট অ্যান্ড লেফট, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড। তো লেফট সাইডের মধ্যে আমরা দেখেছি যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, লেফট সাইডের মধ্যে তার লজিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট হয়, লেফট সাইডের মধ্যে তার ইন্টেলিজেন্সি ডেভেলপমেন্ট হয়। আর রাইট সাইডের মধ্যে ক্রিয়েটিভিটি, রাইট সাইডের মধ্যে যেমন যে কোনো নতুন কিছু আবিষ্কার করা, সিঙ্গিং, ডান্স, এগুলি পারফরমেন্স হচ্ছে রাইট সাইডের মধ্যে তার ডেভেলপমেন্ট হয় ব্রেনের মধ্যে। তো একটি শিশু আর্লি চাইল্ডহুডের মধ্যে তার বৈশিষ্ট্য কি? আর্লি চাইল্ডহুডের এজ হচ্ছে 2 to 6 ইয়ার্স, আর এই সময়ের বৈশিষ্ট্য হচ্ছে একটি শিশু দ্রুত ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় ইনফেন্সির পরে, এবং একটি শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট হয়, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, একটি শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, সোশ্যালাইজেশন হয়, একটি শিশু ইমিটেশন করতে শিখে, নকল করা শিখে। একটি শিশু 2 to 6 ইয়ার্সের মধ্যে তার পরিবারের সদস্যগণ যা করবেন তা নকল করে, তা দেখে দেখে শিখে। তখন একটি শিশু যদি একটি পরিবেশে যে পরিবেশে বড় হবে, এই পরিবেশ সে শিখবে, এই পরিবেশ থেকে সে জানবে এবং লার্নিং করবে, এবং এই পরিবেশের যে নিয়ম নীতি রয়েছে এগুলি শিখে সে বড় হবে। তাই এই জন্য বলা হয়েছে যে ফাস্টেস্ট সোশ্যালাইজেশন হয় এই সময়ে। এই সময়কে বলা হয় একটি ক্রিটিক্যাল পিরিয়ড। এই সময়কে মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড বলা হয়, সেন্সিটিভ পিরিয়ড বলা হয়, ডেঞ্জারাস পিরিয়ড বলা হয় এই সময়কে 2 to 6 ইয়ার্স এই আর্লি চাইল্ডহুডকে। আপনি মনে রাখবেন, এরিকসন বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি প্রত্যেকটা স্টেজকে আলাদা আলাদা নাম দিয়েছেন। আমি সর্বশেষ প্রথমে বুঝিয়ে নেই ক্যারেক্টারিস্টিক্সগুলো, বৈশিষ্ট্যগুলো, তারপরে আমি শেষে এগুলি বলে দেবো যে কোন স্টেজকে কী বলেছেন, আপনি নোট করে নেবেন, এক্সামে আসে। তারপর হচ্ছে লেটার চাইল্ডহুড যখন আর্লি চাইল্ডহুড শেষ হয়ে যায়, অর্থাৎ 6 to 12 ইয়ার্স হচ্ছে লেটার চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড হচ্ছে 6, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 6, অর্থাৎ সে স্কুলে চলে যায়। তো লেটার চাইল্ডহুডের বৈশিষ্ট্য হচ্ছে এলিমেন্টারি স্কুল। একটি শিশু যখন 6 বছর বয়স হয় সে স্কুলে চলে যায়, অর্থাৎ তার স্কুলের এজ শুরু হয়ে যায়, অর্থাৎ লেটার চাইল্ডহুডকে বলা হয় এলিমেন্টারি স্কুল এজ। তারপরে স্কুলে যাওয়ার পর সে বন্ধু বান্ধব তৈরি করে, তা এই জন্য বলা হয় পার্মানেন্ট অথবা লং টার্ম ফ্রেন্ডশিপ এজ। এই স্কুলে যাওয়ার পরে আমরা দেখেছি যে আমরা এলিমেন্টারি স্কুলে যখন পড়াশোনা করতাম, আমরা পাঠশালায় যখন পড়াশোনা করতাম, পাঠশালার ফ্রেন্ড আমাদের যে বা যারা রয়েছেন, আমরা যদি পড়াশোনা করে ওদিকে এসেছি, অনেক পড়াশোনা করতে পারেননি, অন্য রাস্তায় চলে গিয়েছেন, কিন্তু ওই যে ফ্রেন্ডশিপটা রয়েছে এখনও দেখলে ভাই ভালো আসনি কী আমরা এরকম কথা বলে থাকি। তাহলে বুঝে নিন, আপনি ভালো করে বুঝে নিন প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডজাস্ট করে, যে যখন একটি শিশুর 6 বছর বয়স হয়ে যায়, তো 6 বছর থেকে তার 12 বছর বয়সকে বলা হয় লেটার চাইল্ডহুড। আর লেটার চাইল্ডহুডে গিয়ে কী বৈশিষ্ট্য হতে পারে, আপনি যদি মুখস্থ করতে যান তাহলে আপনি এখন মুখস্থ করে মনে রাখতে পারবেন না, এক্সামে গিয়ে ভুলে যাবেন। আপনি যদি আপনার লাইফের সাথে সংযুক্ত করে অ্যাডজাস্ট করে শিখাতেন তাহলে আপনি ভুলবেন না, এক্সামে গিয়ে আপনি সুন্দর করে পারফরমেন্স করতে পারবেন। যখন আপনি স্কুলে গিয়েছিলেন কী করেছিলেন? আপনি প্রথমে বন্ধু তৈরি করেছিলেন, তো লং টার্ম ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। আপনি স্কুলে গিয়েছিলেন, অর্থাৎ এলিমেন্টারি স্কুলে শুরু হয়ে গিয়েছে। আপনি স্কুলে গিয়ে কী করেছেন? আপনি খেলাধুলা করেছেন, অর্থাৎ আপনার গেম এজ শুরু হয়ে গিয়েছে। আপনি স্কুলে গিয়ে কী করেছেন? খেলাধুলা করার দ্বারা আপনার মোটর অ্যাকশন ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ ফার্স্ট হেড মোটর ডেভেলপমেন্ট হয়েছে। মোটর তো আপনার ফাইন মোটর হতে পারে, স্কুলে লেখা করেছেন, ফাইন মোটর ডেভেলপমেন্ট হয়েছে। ড্রয়িং করেছেন, ফাইন মোটর ডেভেলপমেন্ট হয়েছে। স্কুলের দেওয়ালে ড্রয়িং করেছেন, ফাইন মোটর ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে আপনি স্কুলে গিয়ে ব্যাট খেলেছেন, দৌড়াদৌড়ি খেলেছেন, লুকাচুপি খেলেছেন, আপনি হাইড অ্যান্ড সিক বলা হয়, এই খেলাধুলা করেছেন, আপনার মোটর ডেভেলপমেন্ট হয়েছে। অর্থাৎ লেটার চাইল্ডহুডে যাওয়ার পর এলিমেন্টারি স্কুল এজ, তার বৈশিষ্ট্য হলো এলিমেন্টারি স্কুল এজ, তারপরে গেম এজ, তারপরে লং টার্ম ফ্রেন্ডশিপের এজ বলা হয়। তারপরে গ্যাং এজ, আপনি বন্ধু বান্ধব নিয়ে বাপরে গ্যাং পুরো একদম মস্তান হয়ে চুলুলকায় এইরকম স্টাইল করে আপনি চলাফেরা করেছেন, গ্যাং এজও বলা হয় এই এজকে। তারপরে আপনার মিথ্যা পরিপক্কতা চলে আসে, লেটার চাইল্ডহুডের মধ্যে মিথ্যা পরিপক্কতা চলে আসে। কেননা আপনি যখন স্কুলে চলে যান, আমি তো অনেক বড় হয়ে গিয়েছি, নিজেকে নিজে বড় মনে করা, তখন মনে হতো যে আমিই সব থেকে বড়। ইগোসেন্ট্রিজম চলে আসে। আমরা যখন পিয়াজের থিওরি পড়বো তখন আমরা দেখবো ইগোসেন্ট্রিক চলে আসে, এবং বাইগস্কির যখন আমরা থিওরি পড়বো তখন দেখবো ইগোসেন্ট্রিক স্পিচ চলে আসে, প্রাইভেট স্পিচ বলা হয়, স্পিচ চলে আসে। তো ওই লেটার চাইল্ডহুডে সব কিছু হয়। তারপর হচ্ছে আমরা যদি দেখে নেই অ্যাডোলেসেন্স হচ্ছে যখনই আপনার লেটার চাইল্ডহুড শেষ হয়ে গেল, 12 বছর অবধি পর্যন্ত লেটার চাইল্ডহুড ধরা হয়।
লেটার চাইল্ডহুড যখন শেষ হয়ে যাবে তারপর আপনার শুরু হবে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স এই সময়টা এত ক্রিটিক্যাল, এত ইম্পর্টেন্ট। তো অ্যাডোলেসেন্স হচ্ছে এই জায়গার মধ্যে আমি লিখেছি 12 to 18 ইয়ার্স, অ্যাকর্ডিং টু এনসিইআরটি অথবা সিআরটি আপনি বলতে পারেন। এনসিইআরটির মতে অ্যাডোলেসেন্স হচ্ছে 12 to 18 ইয়ার্স, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যাডোলেসেন্স হচ্ছে, মনে রাখবেন প্রতিটা পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন থেকে এই প্রতিটা পয়েন্ট নিয়ে এসেছি, এক্সামে এসেছে। আপনি যদি মনে করেন যে লেস ইম্পর্টেন্ট হবে না, এগুলি হচ্ছে এক্সামে এসেছিল। 5টি মার্ক কোথা থেকে আপনাকে দেবে? এই পয়েন্ট থেকে তো 5টি মার্ক দেবে। যদি আপনাকে প্রশ্ন করে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যাডোলেসেন্সের এইজ স্টেজটা কী হতে পারে, তখন হবে 10 to 19 ইয়ার্স, 10 to 19 ইয়ার্স, মনে রাখবেন। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এই অ্যাডোলেসেন্সের স্টেজটা, পিরিয়ডটা হচ্ছে, সময়সীমা হচ্ছে 10 to 19 বছর, 10 বছর থেকে 19 বছর অবধি পর্যন্ত, মনে রাখবেন। তারপরে দেখেন অ্যাডোলেসেন্সের অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি ইম্পর্টেন্ট এক্সামে এসেছিল ওগুলি আমি বলে দিই। অ্যাডোলেসেন্সে যখন একটি শিশু লেটার চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে চলে যায়, তখন তাকে বলা হয় ট্রানজিশনাল পিরিয়ড, ট্রান্সফার হয়, লেটার চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে চলে গেল, ট্রানজিশনাল পিরিয়ড। তখন সে স্কুল থেকে, এলিমেন্টারি স্কুল থেকে চলে গেল সে ইউপি স্কুলে, মানে এলপি থেকে এমইতে চলে গেল, তো ট্রানজিশনাল পিরিয়ড, তার ট্রান্সফার হলো, ট্রানজিশনাল পিরিয়ড। তারপর হচ্ছে এই পিরিয়ডকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, একটি সোনালি আকার ধরে। এই পিরিয়ডের মধ্যে যদি একটি শিশু ভালো করে পড়াশোনা করে, ক্লাস 10 অবধি পর্যন্ত পাস করে, আপনারা দেখবেন ক্লাস 18 ইয়ার্স পর্যন্ত কি হয়, ক্লাস 10, 12 পর্যন্ত হয়ে যায়। এই 12 পর্যন্ত যে বা যারা স্টাডি করে, ভালো করে এবং ভালো মেধাবী ছাত্র হয়ে ওঠে, প্র্যাকটিসের দ্বারা, মেহনতের দ্বারা, সবাই মেধাবী ছাত্র, যে মেহনত করবে, প্র্যাকটিস করবে, সে মেধাপূর্ণ হবে, তো মেধাবী হয়ে ওঠে। তারপরে তার লাইফটা ব্রাইট হয়ে আসে, বড় বড় ইউনিভার্সিটি চলে যায়, আলিগড়ে চলে যায়, জামিয়া মিল্লায় চলে যায়। আমার একজন অনেক সম্পর্কিত একজন মানুষ, আমার ফ্রেন্ড বলতে পারি, উনি আলিগড় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে জেএনইউ থেকে উনি মাস্টার্স করলেন। তারপরে উনি ফার্স্ট অ্যাটেম্পটে নেট কোয়ালিফাইড করলেন, কোয়ালিফাইড করে বর্তমানে উনি উজবেকিস্তানে রয়েছেন, উনি বড় একজন প্রফেসর হয়ে গিয়েছেন। তো কি ওনার এই যে আর্লি যে অ্যাডোলেসেন্সটা উনি ভালো করে কাটিয়েছেন, এই জন্য উনি এত বড় পর্যায়ে চলে এসেছেন। তো যে বা যারা অ্যাডোলেসেন্সের যে পিরিয়ডটা রয়েছে, এই জন্য বলা হয়েছে এই পিরিয়ডকে বলা হয়েছে স্প্রিং সেশন, গোল্ডেন সেশন, গোল্ডেন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, ক্রিটিক্যাল পিরিয়ড, অনেকটা নাম দেওয়া হয়েছে। এই পিরিয়ডকে আরও বলা হয়েছে, যেমন এই পিরিয়ডের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস থাকে। কে বলেছেন আমি বলে দিচ্ছি একটু পরে। আইডেন্টিটি ক্রাইসিস থাকে, সে নিজেকে নিয়ে নিজে তার অনেকটা চিন্তা ভাবনা করে যে আমি আমি কি হতে পারি, আমার কি ফিউচার হবে, অনেক চিন্তা ধারণা আসে। তারপরে এই প্রবলেমের মধ্যে বেশি প্রবলেমস আসে। তাই স্ট্যানলি হল বলেছিলেন স্ট্রেস অ্যান্ড স্ট্রমের পিরিয়ড এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, এবং অনেক সময় প্রবলেমের সম্মুখীন হতে হয়, আবার আনরিয়েলিজমও আসে। অনেক সময় আমরা যা অবাস্তব তাও মনে করে নিই যে তাই হচ্ছে আমাদের জীবন, তাই হচ্ছে বাস্তবতা, সব কিছু অ্যাডোলেসেন্স এর মধ্যে হয়ে থাকে। তারপরে অনেকটা রয়েছে লিডারশিপ কোয়ালিটি আসে। তখন আপনি অ্যাডোলেসেন্সে চলে যাবেন, অনেক দেখবেন লিডারশিপ কোয়ালিটির মধ্যে চলে যায়, এবং কি করে হাই স্কুলিং করে কলেজে চলে আসে, কলেজে গিয়ে কী হয় জিএস বনে, তারপরে সে পলিটিক্যালে চলে যায় এবং বড় বড় এমএলএ, মন্ত্রী, মিনিস্টার হয়। তার লিডারশিপ কোয়ালিটি এই অ্যাডোলেসেন্সকে চলে আসে। তো অ্যাডোলেসেন্সে আমরা যদি বৈশিষ্ট্য কাউন্টিং করি, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, ট্রান্সফার হয় এমই থেকে এলপিতে। তারপর হচ্ছে গোল্ডেন পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে কাজে লাগলে লাগছেন, না হয় আপনি বেকার হয়ে যাবেন। তারপরে হচ্ছে স্প্রিং সেশন, এই সেশনটা এত ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, তারপর হচ্ছে প্রবলেমের সম্মুখীন হয়। তারপরে হচ্ছে স্ট্যানলি হল বলেছেন স্ট্রেস অ্যান্ড স্ট্রম অ্যান্ড স্ট্রেস, ঝড় অ্যান্ড তুফানের সময় ঝড় অ্যান্ড তুফান সম্মুখে আসে। তারপরে আনরিয়েলিজম, অবাস্তবতা চলে আসে। তারপরে চলে আসে লিডারশিপ স্কিলস। এই অ্যাডোলেসেন্সের মধ্যে এই সবগুলি ডেভেলপমেন্ট হয়, এবং এই সবগুলি সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জীবনের মধ্যে এই সবগুলি কাটিয়ে যে অগ্রসর হতে পারবে, সামনে দিয়ে চলতে পারবে, সেই জীবনের মধ্যে সফল হবে। তখন আমরা দেখে নিই আমাদের 4টি স্টেজ আমরা আলোচনা করে নিলাম। ফার্স্ট প্রিনেটাল স্টেজ আলোচনা করে নিলাম, সেকেন্ড ইনফেন্সি আলোচনা করে নিলাম, থার্ড আর্লি চাইল্ডহুড আলোচনা করে নিলাম, ফোর্থ লেটার চাইল্ডহুড, এবং ফিফথ আমরা আলোচনা করে নিলাম অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সকে বলা হয় কৈশোরকাল, বাংলাতে যদি আপনি বলেন কৈশোরকাল বলা হয়। অ্যাডোলেসেন্স হচ্ছে 12 থেকে 18 বছর বয়স, কিন্তু WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যাডোলেসেন্স হচ্ছে 10 বছর থেকে 19 বছর অবধি পর্যন্ত। তখন আমরা দেখে নেই প্রতিটা স্টেজকে আলাদা আলাদা থিওরিস্ট আলাদা আলাদা নাম দিয়েছেন। যেমন ইনফেন্সিকে এরিকসন বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি বলেছেন টয়েজ। ইনফেন্সিকে বলেছেন উনি টয়েজ, ইনফেন্সিকে টয়েজ বলেছেন। আর্লি চাইল্ডহুডকে উনি বলেছেন ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট,
আর্লি চাইল্ডহুডকে উনি বলেছেন ট্রাস্ট ভার্সাস মিস্টার্স। ইনফেন্সিকে ট্রাস্ট না, ইনফেন্সি কি হবে, ইনফেন্সির মধ্যে হবে ট্রাস্ট ভার্সাস মিস্টার্স। ইনফেন্সির মধ্যে এখনো টয়েজ আসেনি, এখনো খেলাধুলা করতে পারবে না বাচ্চাটি, তো ইনফেন্সির মধ্যে হবে ট্রাস্ট ভার্সাস মিস্ট্রাস্ট, অর্থাৎ যে তাকে মাকে বিশ্বাস করবে। অনেক সময় বাচ্চাটি কান্না করবে, যে মনে করবে যে আমি কান্না যদি করি মা আমাকে আসবেন, আমাকে আদর করবেন। তো ট্রাস্ট ভার্সাস মিস্টার্স এরিকসন দিয়েছেন ইনফেন্সিকে। তারপরে আর্লি চাইল্ডহুডকে এরিকসন দিয়েছেন যে টয়েজ, খেলাধুলা করার সময় এই টয়েজকে দিয়েছেন এরিকসন। তারপরে লেটার চাইল্ডহুডকে এরিকসন বলেছেন ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফিউরিটি। লেটার চাইল্ডহুডকে এরিকসন বলেছেন ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফিউরিটি। লেটার চাইল্ডহুডকে আরেকজন থিওরিস্ট উনি দিয়েছেন যে লেটেন্সি স্টেজ। ফ্রয়েড বলে একজন থিওরিস্ট রয়েছেন, ফ্রয়েড দিয়েছেন লেটেন্সি স্টেজ। তারপরে হয়েছে পিয়াজেট বলে একজন থিওরিস্ট রয়েছেন, আমরা পিয়াজেটের থিওরি পড়বো। পিয়াজেট দিয়েছেন লেটার চাইল্ডহুডকে কংক্রিট অপারেশনাল স্টেজ। উনি 4টি স্টেজ দিয়েছিলেন, আমরা দেখবো কী কী হতে পারে। তারপর হচ্ছে অ্যাডোলেসেন্সকে স্ট্যানলি হল বলেছেন স্ট্রেস অ্যান্ড স্ট্রমের পিরিয়ড, স্ট্যানলি হল বলেছেন। অ্যান্ড এরিকসন আবারও বলেছেন অ্যাডোলেসেন্সকে আইডেন্টিটি ক্রাইসিসের পিরিয়ড এরিকসন বলেছেন এই অ্যাডোলেসেন্সকে। আমরা দেখে নিলাম স্টেজেসগুলি। তারপরে আমরা দেখবো যখন পিয়াজেটের থিওরি পড়বো তখন একটু ডিফারেন্স হবে, তখন আপনারা দেখবেন ইনফেন্সি। তারপরে তিনি আর্লি চাইল্ডহুডকে বলেছেন প্রি অপারেশনাল স্টেজ, লেটার চাইল্ডহুডকে উনি বলেছেন কংক্রিট অপারেশনাল স্টেজ, অ্যান্ড অ্যাডোলেসেন্সকে এবং অ্যাডোলেসেন্স বিলো 11 থেকে 15 বছর বয়স পর্যন্ত তিনি বলেছেন ফর্মাল অপারেশনাল স্টেজ। 1 মিনিট আপনাদের কাছ থেকে নিচ্ছি। এখন আমরা দেখব প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। এত ইম্পর্টেন্ট এই প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট থেকে দুইটি কোয়েশন 100% আসে, একটি অথবা দুইটি, একটু ঘুরিয়ে একটি কোয়েশন আছে, ডাইরেক্টলি একটি কোয়েশন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, বুঝে নেবেন ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টে আমরা গিয়ে দেখলাম ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। প্রতিজন থিওরিস্ট ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস বলেছেন, কিন্তু মনে রাখবেন অ্যাকর্ডিং টু পিয়াজেট যে থিওরিস্ট রয়েছেন উনি বলেছেন ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস। তো একজনই বলেছেন ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস, কিন্তু বাকি সবই থিওরিস্ট বলেছেন ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 1 প্রিন্সিপাল হচ্ছে নীতি, ডেভেলপমেন্টের কী নীতি হতে পারে। নাম্বার সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট ইজ সিকুয়েন্সিয়াল অর্ডারলি। ডেভেলপমেন্টটা হতে পারে, ডেভেলপমেন্টটা সিকুয়েন্সিয়াল মতলব ক্রমানুবর্তিত হয়, মানে একের পর এক হয়। ডাইরেক্টলি আপনি এখন বর্তমানে আপনার 2 বছর বয়স, কালকে আপনার 2 বছর 10 বছর একদিন হবে না, 2 বছর একদিন হবে। তো এইভাবে সিকুয়েন্সিয়াল একটি অর্ডারলি একটি ক্রমানুবর্তী অনুসরণ করে ক্রমে একের পর এক স্টেপ বাই স্টেপ এইভাবে অগ্রসর হতে থাকে ডেভেলপমেন্ট, এইভাবেই হয়। তো তারপরে দেখেন ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। জেনারেল থেকে ডেভেলপমেন্ট শুরু হয়, তারপরে স্পেসিফিকের দিকে চলে যায়। সাধারণ থেকে শুরু হয় এবং বিশেষের দিকে চলে যায়, সাধারণ টু বিশেষ। আপনি দেখবেন এক্সামের মধ্যে এই পয়েন্ট সবগুলি এসেছে, এই পয়েন্টটাও এসেছে, এই পয়েন্টটাও এসেছে, এই পয়েন্টটাও এসেছে। ডেভেলপমেন্ট প্রসিড কীরকম হয়, ডেভেলপমেন্ট প্রসিড দিয়ে ডট ডট দিয়ে দেবে, তলে অপশন দিবে 4টি। কী হবে, জেনারেল টু স্পেসিফিক, স্পেসিফিক টু জেনারেল, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এইভাবে দিয়ে দেবে 4টি অপশন। তো কী হবে আপনি দেখে নেবেন জেনারেল ডেভেলপমেন্ট ইজ প্রসিড হচ্ছে জেনারেলটা প্রসিড হচ্ছে ফ্রম ডেভেলপমেন্টটা প্রসিড হচ্ছে ফ্রম জেনারেল টু স্পেসিফিক, মনে রাখবেন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই কোয়েশনটা তো আমি মনে করি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এসেছে, আপনি দেখে নেবেন। জি ফর গ্রোথ, আমি শর্ট লিখেছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, জি ফর গ্রোথ, ডি ফর ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোডাক্ট অফ বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি কি, এনভায়রনমেন্ট কি? হেরিডিটি হচ্ছে একটি শিশু জন্মগত দিক থেকে তার বাবা মায়ের কাছ থেকে যে গুণগত দিকগুলো নিয়ে আসে তাকে বলা হয় হেরিডিটি। একটি শিশু যদি তার বাবার কোনো মায়ের কোনো রোগ হয়ে থাকে, একটি শিশু রোগ হবে, এই রোগটি আসবে, এগুলি হচ্ছে হেরিডিটি। তার মায়ের যদি চোখের রং ডিফারেন্স থাকে, বাবার চোখের রং ডিফারেন্স থাকে, এই শিশুটির চোখের রং ডিফারেন্স হবে। তার মায়ের চুলের কালার যদি লাল হয়ে থাকে, বাবার চুলের কালার লাল হয়ে থাকে, বাদামি কালারের হয়ে থাকে, তাহলে কি হবে, এই শিশুটির চুলের কালার লাল হবে। এইটি হচ্ছে তার হেরিডিটি। জিনগত যে পরিবর্তন হয় তার ক্রোমোজোমের দিক দিয়ে, তার ক্রোমোজোম থেকে, ব্লাড থেকে যে
যে গুণগুলি একটি শিশুর মধ্যে ট্রান্সফার হয় এই গুণগুলি হচ্ছে হেরিডিটি। যেমন একজন মানুষের যদি ব্লাড গ্রুপ এ পজিটিভ হয়ে থাকে তাহলে তার শিশুর এ পজিটিভ হবে। এক্সামে এসেছিল যদি মায়ের এ পজিটিভ হয় বাবার ও পজিটিভ হয় তাহলে শিশুর ব্লাড গ্রুপ কী হবে। যদি মার ও পজিটিভ হয় বাবার এ পজিটিভ হয় তাহলে এ ও মিলে 50% হয়তো ও পজিটিভ হবে শিশুটির ব্লাড গ্রুপ, না হয় 50% এ পজিটিভ হবে, অর্থাৎ এ প্লাস হবে না হলে ও প্লাস হবে। এত ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে এরকমই কোয়েশন আছে। তো আপনি দেখে নিন হেরিডিটি মিন হচ্ছে একটি শিশু তার বাবা মায়ের কাছ থেকে জন্মগত দিক থেকে যে গুণগুলি নিয়ে আসে ওই গুণগুলিকে হেরিডিটি বলা হয়, জিনগত গুণ বলা হয়। একটি বাবার যদি গুসা বেশি হয় তাহলে এই শিশুটারও রাগ বেশি হবে, গুসা বেশি হবে। যদি বাবা যদি একটু ভদ্র হয়ে থাকেন, মা বাবা ভদ্র হন, শিক্ষিত হন, এডুকেটেড হন, শিশুটা এডুকেটেড হওয়ার দিকে অগ্রসর হবে। কিন্তু এনভায়রনমেন্ট যদি না হয় তাহলে হতে পারবে না। এই জন্য শুধু হেরিডিটি নিয়ে একটি শিশু তার জীবনের কমপ্লিটলি ডেভেলপমেন্ট হতে পারে না, তার এনভায়রনমেন্টের প্রয়োজন। একটি এক্সামে কোশ্চেন এসেছিল যে একজন স্পোর্টসম্যান, ওনার মেয়ে একটি ভালো পারফরমেন্স করেছে, ওনারা কি করেছেন, ওনারা তাকে ট্রেন করেছেন এবং তাকে কোচিং সেন্টারে পাঠিয়েছেন। এখন অপশন দিয়েছে নিচে কী হতে পারে এনভায়রনমেন্ট, কী হতে পারে ডেভেলপমেন্ট, কীভাবে হয়েছে, হেরিডিটি এক জায়গায় দিয়েছে, এক জায়গায় এনভায়রনমেন্ট দিয়েছে, এক জায়গায় আপনার প্র্যাকটিস দিয়েছে, এক জায়গায় এনভায়রনমেন্ট দিয়েছে, এইভাবে ডিফারেন্স করে দিয়েছে। কিন্তু এই জায়গায় যদি আমরা আনসার হয়, সঠিক আনসার হবে হেরিডিটি। তার বাবা মা অলরেডি স্পোর্টস পারসন, তার মার থেকে বা বাবার কাছ থেকে সে জিনগত কিছু গুণ নিয়ে এসেছে। খেলার মধ্যে তার জুস থাকবে, খেলার অনেকটা তার ব্লাডের মধ্যে অনেকটা তার সম্পর্ক থাকবে খেলার দিক দিয়ে। এবং এনভায়রনমেন্টে যখন পৌঁছেছে, এনভায়রনমেন্ট কোথায়, তাকে প্র্যাকটিসের মধ্যে কোচিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে, কোচিং সেন্টারে গিয়ে শিখেছে কীভাবে খেলতে হয়, আরও ডেভেলপমেন্ট করেছে। তার জিনগত যার গুণ নিয়ে এসেছিল গুণকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে, তাকে প্র্যাকটিস করা হয়েছে, অর্থাৎ তার হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট বোথ মিলে তার ডেভেলপমেন্ট হয়েছে, তখন সে ভালো পারফরমেন্স করতে পেরেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হেরিডিটি হচ্ছে জন্মগতভাবে বাবা মায়ের কাছ থেকে যে গুণগুলি নিয়ে আসে এগুলি হচ্ছে হেরিডিটি, আর এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ থেকে যা শিখে তা হচ্ছে এনভায়রনমেন্ট সারাউন্ডিং এরিয়াকে বলা হয় এনভায়রনমেন্ট। তো এখন দেখেন এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে প্রোডাক্ট অফ বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হচ্ছে প্রোডাক্ট, মনে রাখবেন প্রোডাক্ট। এই জন্য আমি লিখেছি ডি ইকুয়াল টু হেরিডিটি, অর্থাৎ এইচ ফর হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। এক্সামে এসেছে কখনো বলে যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মনে রাখবেন ইন্টার রিলেটেড। ডেভেলপমেন্টের ক্ষেত্রে বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের ইন্টার রিলেটেড, দুটোটা না হয় তাহলে ডেভেলপমেন্ট প্রপারলি হবে না। শুধু হেরিডিটি হলে হবে না। একজন বাবা জিনিয়াস সায়েন্টিস্টের ছেলে কোনো সায়েন্টিস্ট হবে না যদি সে কী করে এনভায়রনমেন্ট না হয়, স্কুলে না যায়, স্টাডি না করে, ফিজিক্স নিয়ে স্টাডি না করে, নাসাতে না যায়, প্র্যাকটিস না করে, তখন সায়েন্টিস্ট হতে পারবে না। তাই জন্য এনভায়রনমেন্টের প্রয়োজন। হ্যাঁ, সে তার বাবা সায়েন্টিস্ট ছিলেন, তার বাবার জিনগত কিছু গুণ নিয়ে আসবে, তখন অন্য বাচ্চা থেকে সে একটু গিফটেড থাকবে, তার মাইন্ড একটু ভালো থাকবে, তার ইন্টেলিজেন্সি ক্যাপাসিটি ভালো থাকবে। তো আপনারা আশা করি এই প্রিন্সিপালটা বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম। এত ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ভালো করে বুঝে নেবেন। রেট অথবা আপনি বুঝতে পারেন কনসেপ্ট বলতে পারেন, রেট অথবা কনসেপ্ট। রেট মানে ধারণা, কনসেপ্ট মানে ধারণা বলতে পারেন। রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম, এক সমান হতে পারে না। মনে রাখবেন, যেমন আমরা জানি যে ঠান্ডা জায়গার বাচ্চা থেকে গরমের জায়গার বাচ্চাগুলা দৌড়ে মানে জলদি ম্যাচুর হয়ে যায়, একটু কম সময়ের মধ্যে ম্যাচুর হয়ে যায়। তাহলে রেট কী হলো, সমান হলো না। ঠান্ডা জায়গার বাচ্চা একটু লেটে ডেভেলপমেন্ট হলো, তার ম্যাচুরিটি একটু লেটে আসলো। গরমের জায়গার বাচ্চাটি একটু জলদি হয়ে গেল, দ্রুত হয়ে গেল, তো রেট সমান হবে না, কখনো সমান হবে না। কিন্তু স্টেজেসগুলি সমান। মনে রাখবেন এক্সামে এসেছিল স্টেজেসগুলি সমান। আপনি সেম আমার এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে, আসামের মধ্যে একটি শিশু জন্ম থেকে নিয়ে 2 বছর বয়স অবধি পর্যন্ত তাকে বলা হয় ইনফেন্সি স্টেজ, শিশুকাল। সেম আপনি আমেরিকাতে যান, লন্ডনে যান, আপনি যে কোনো জায়গায় যান, তাই এই স্টেজকে ইনফেন্সি বলা হবে। সেম আমার এই ভারতের মধ্যে যদি বলা হয় যে একটি শিশুর 2 বছর থেকে 6 বছর অবধি পর্যন্ত আর্লি চাইল্ডহুড, সেম যে কোনো দেশে যান সেম আর্লি চাইল্ডহুড বলা হবে। স্টেজেস সমান হবে, স্টেজেস পুরো ইউনিভার্সের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সমান হবে, কিন্তু রেট সমান হবে না। কোনো জায়গায় শিশু দৌড়ে জলদি সে কী হবে, তার ডেভেলপমেন্ট হবে, কোনো জায়গায় কম হবে, কোনো জায়গায় জলদি হবে, কোনো জায়গায় বেশি আগে হবে না। আরেকটি কথা মনে রাখবেন, আর একটি নোট লিখে রাখবেন যে এক্সামে এসেছিল যে ছেলেদের থেকে মেয়েদের ডেভেলপমেন্ট দ্রুত হয়, ছেলেদের থেকে মেয়েদের ডেভেলপমেন্ট দ্রুত হয়। একটি পয়েন্ট, স্মল পয়েন্ট আপনারা লিখে নেবেন। তো রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম, মানে সমান নয়।
গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের রেট যেটা রয়েছে, কনসেপ্ট যেটা রয়েছে সমান নয়, কিন্তু স্টেজ সমান। মনে রাখবেন, স্টেজ সমান, কনসেপ্ট সমান নয়। একটি জায়গার বাচ্চা দ্রুত ডেভেলপমেন্ট হতে পারে, অন্য জায়গার বাচ্চা দ্রুত ডেভেলপমেন্ট নাও হতে পারে। যদি একটি জায়গা উত্তরাখণ্ডে বা একটি শিশু উত্তরাখণ্ডে বসবাস করে ও লাদাখে বসবাস করে, তাহলে মাউন্টেনিং করবে, মাউন্টের মধ্যে সে আরোহণ করবে, তখন তার কী হবে, তার ডেভেলপমেন্ট, মাসেল সেল ডেভেলপমেন্ট, মোটর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট দ্রুত হবে। মাউন্টেনিং করার ফলে তার কী হবে, তার হাত পাগুলি মজবুত থাকবে, একদম মাংসপেশিগুলি একদম শক্ত থাকবে। আর যদি একটি প্লেন জায়গার একটি শিশু হয়, তাহলে একটু মুটু করে থাকবে, খাওয়া দাওয়া করবে, এত বড় পেট হবে। তো কী হলো, রেট ডেভেলপমেন্ট সমান হলো না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে। আমরা আরেকটা জানবো, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এক জায়গার মানুষ এক জায়গা সমান হতে পারে না, সব ডিফারেন্স অনেক হয়ে থাকে। অনেক জায়গার মানুষ অনেক ফর্সা হয়ে থাকে, অনেক জায়গার মানুষের সামলা হয়ে থাকে, অনেক জায়গার মানুষ লম্বা হয়ে থাকে, অনেক জায়গার মানুষ বেটো হয়ে থাকে, অনেক জায়গার মানুষ মোটা হয়ে থাকে, অনেক জায়গার মানুষ চিকন হতে পারে। অথবা এক জায়গার মধ্যে একজন চিকন, একজন হালকা হতে পারে, একজন মোটা হতে পারে, একজন টল হতে পারে, একজন বেটে হতে পারে। এগুলি হচ্ছে সব ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আর এগুলি হচ্ছে রেট, ডেভেলপমেন্টাল রেট। ডেভেলপমেন্ট, একটি শিশুর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কখনো সমান হতে পারে না, ডিফারেন্ট হতে পারে, কোনো সময় সমানভাবে হতে পারে না। মনে রাখবেন, বারবার বলে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে বারবার এসেছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কখনো সমানভাবে হয় না, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টলি হয়, ডিফারেন্ট মানুষের মধ্যে ডিফারেন্টলি হয়ে থাকে। এবং যেমন একজন মানুষ মনে করেন কখনো স্কুলে যায়নি, তার মেন্টাল যে ডেভেলপমেন্ট হয়েছে, একজন মানুষ কিন্তু স্কুলে গিয়েছে, তার বাচ্চা স্কুলে গিয়েছে, কিন্তু ওই মানুষটা থেকেও তার ওই শিশুটি বেশি জানবে, কিন্তু শিশুটার এজ কম, কিন্তু মানুষটার এইজ পার্সেন্ট 40 অ্যাবাভ হয়ে গিয়েছে। তখন কী হবে, তার রেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মেন্টালি দিক থেকে সমান হয়নি। ওই মানুষটি স্কুলে যেতে পারেনি, হয়তো তার পারিবারিক আর্থিক সমস্যা ছিল তাই যেতে পারেনি, কিন্তু সে জানবে না। কিন্তু ওই শিশুটা স্কুলে গিয়েছে, পড়েছে, থিওরিস্টের থিওরি পড়েছে, অ্যারিস্টটলের থিওরি পড়েছে, ওই মানুষটি অ্যারিস্টটলকে চিনবেও না, কিন্তু ওই শিশুটা চিনবে। তো কী হচ্ছে, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল রেটটা সমান নয়, ডিফারেন্টভাবে হয়েছে। তার বুদ্ধিমত্তা ডেভেলপমেন্ট হয়েছে, ওই মানুষটির ডেভেলপমেন্ট হয় না। তার লার্নিং হয়েছে, তার লার্নিং হয়নি। আর লার্নিং, গ্রোথ, ডেভেলপমেন্ট ইন্টার রিলেটেড, ম্যাচুরেশন সব রিলেটেড, ডেভেলপমেন্টের পয়েন্ট টপিক। তারপরে দেখে নিন, অল টাইপস অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড। সব ধরনের যে ডেভেলপমেন্ট আমরা টাইপস পেয়েছি, বলতে পারেন ফিজিক্যাল ডেভেলপমেন্ট অথবা বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট অথবা সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট রয়েছে। মোরাল ডেভেলপমেন্ট আন্ডার দ্য সোশিও ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। মোরাল ডেভেলপমেন্ট যখন আমরা কালবার্গসের থিওরি পড়বো, তখন কালবার্গসের থিওরির মধ্যে আমরা দেখব মোরাল ডেভেলপমেন্ট কী হতে পারে। কালবার্গস উনি 4টি স্টেজ দিয়েছিলেন, আমরা 4টি স্টেজ নিয়ে আলোচনা করব। তো অল টাইপস অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড, ইন্টিগ্রেটেড মানে আভ্যন্তরীণভাবে মিলিত, একত্রিত, ইন্টিগ্রেটেড। তো কী আপনারা প্রিন্সিপাল পেলেন যে অল টাইপস অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড, ইন্টিগ্রেটেড, আভ্যন্তরীণভাবে মিলিত। কিন্তু মনে রাখবেন, একজন জিজং বলে একজন থিওরিস্ট রয়েছেন, জিজং বলেছিলেন যে ইমোশন অ্যান্ড কগনিশন, ইমোশন দেখুন, ইমোশনাল ইন্টেলিজেন্স রয়েছে, ইমোশনাল ডেভেলপমেন্ট রয়েছে, এই জায়গায় দেখেন ইমোশনাল ডেভেলপমেন্ট রয়েছে, এই জায়গায় ইমোশনাল ডেভেলপমেন্ট, কগনিশন ডেভেলপমেন্ট। জিজং বলে একজন থিওরিস্ট রয়েছেন, যদি এক্সামে আসে আপনি লিখে নেবেন পয়েন্টটি। জিজং বলে পার্টিকুলার একজন থিওরিস্ট রয়েছেন, উনি বলেছেন যে ইমোশন অ্যান্ড কগনিশন আর নট ইন্টার রিলেটেড, অর্থাৎ ইন্টার রিলেটেড না, ইমোশন আর কগনিশন ইন্ডিপেন্ডেন্ট। জিজং একজন থিওরিস্ট রয়েছেন, উনি বলেছেন ইমোশন অ্যান্ড কগনিশন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ রিলেটেড না। ওনাকে বাদ দিয়ে বাকি সব থিওরিস্ট বলেছেন যে প্রিন্সিপাল হচ্ছে অল টাইপস অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড। আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনার কমেন্ট থাকে কিছু বলার তাহলে বলবেন কমেন্ট করে। আর যেহেতু এত কষ্ট করে একটি ক্লাস তৈরি করতে হয়, বর্তমানে রেইনি সিজন চলছে, আপনারা জানেন, লাস্ট ডেতেও ক্লাস আপলোড করতে পারিনি, কারেন্টের সমস্যা, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। একটি ক্লাস তৈরি করার জন্য অনেকটা বার্ডেন করতে হয়, অনেকটা কষ্ট করে একটি ক্লাস নেওয়া হয়। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেক সোশ্যাল মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, গ্রুপস রয়েছে, আপনারা যদি একটু সাপোর্ট করেন। আজকে এত কষ্ট করে আপনাদেরকে ক্লাসটি উপস্থাপন করলাম, পয়েন্টগুলি তুলে ধরলাম, আজকে তো চ্যাপ্টারটি কমপ্লিট করলাম। আপনারা কি করেন, আমাকে সাপোর্ট করেন। আপনারা গ্রুপস রয়েছে, অনেক প্রাইভেট গ্রুপস রয়েছে, সোশ্যাল গ্রুপস রয়েছে, গ্রুপে শেয়ার করেন। যারা পড়তে চাচ্ছেন, অপরচুনিটি পাচ্ছেন না, ওনাদেরকে সুযোগ সুবিধা প্রদান করবেন। আপনারা ওনাদের থ্যাঙ্কস জানাবেন ওনারা আপনাদেরকে, এবং আমারও সাপোর্ট হবে। আমি চাই যে এই ভিডিওর মধ্যে
মিনিমাম 1K যাতে ভিউ আসে, তাই আপনারা আপনাদের স্ট্যাটাসে শেয়ার করবেন, ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, রিলেটিভসের সাথে শেয়ার করবেন এবং আপনারা আপনাদের গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই পেয়ে যায় এবং স্টাডি করতে পারে, যেন 7 জুলাইয়ের যে এক্সামটি রয়েছে, সেশনটি রয়েছে, এই সেশনের মধ্যে সবাই ভালো একটি আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে পারে। আর আশা করি আপনাদের ক্লাস ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।